ওয়েলকাম ইউ অল প্রত্যেকে। হ্যালো চ্যাম্পস, কিরকম কি খবর? দেখে আজকে আবার চলে এসেছি আমি অভিযান বায়োলজির ক্লাস নিয়ে। তা অভিযান বাংলার 2.0 ভার্সনে বটনি ক্লাস নিয়ে আজকে আমি দেবজিৎ স্যার তোমাদের সাথে পিডব্লিউ বাংলাতে। তাহলে আজকে আমাদের কাছে নতুন যে টপিক হবে সেই টপিক হচ্ছে ক্লাসিফিকেশন বা বলবো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তাহলে সেকেন্ড চ্যাপ্টার আমাদের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন নিয়ে আমরা আজকে স্টার্ট করবো আজকের ক্লাস। তো দেখতে থাকো, শিখতে থাকো, পিডব্লিউ বাংলার সাথে থাকো। ওকে, তার ফার্স্ট আজকে টপিক টু বি কভারের মধ্যে কি থাকছে না, ফুল যে চ্যাপ্টার রয়েছে ফুল চ্যাপ্টারকে আমরা কভার করব। পুরো এরিয়াকে ডিটেলসে যে যে জায়গাগুলো দরকার প্রত্যেকটা জায়গাকে র্যাপ আপ করব। পুরো এরিয়াটা কভার হতে চলেছে। তাহলে যাদের অলরেডি হয়ে গেছে চ্যাপ্টারটা তারা এখান থেকে রিভাইজ করবে, যাদের অলরেডি বাকি রয়েছে চ্যাপ্টারটা তারাও এখান থেকে রিভাইজ করে নেবে বা স্টাডি করতে পারো। তো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ক্লাস উইথ ফুল এনার্জি, হাই এনার্জি। চলো আজকে আমরা যেটা শুরু করব সেইটা কি দিয়ে শুরু করি না, আমরা প্রথমে একটা পেজকে অ্যাড করে নিই। বেশ, দেখো তো দেখো এর আগের দিনের ক্লাসে আমরা কি পেয়েছিলাম না, ট্যাক্সোনমির গল্প পেয়েছিলাম। তো ট্যাক্সোনমির গল্পতে একটা জিনিস আমাদের কাছে 3 নম্বর পয়েন্টটা মনে করো কি পেয়েছিলাম না, দেখো ট্যাক্সোনমি লিখি এখানে আমি, ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমির মধ্যে যেটা 3 নম্বর পয়েন্ট ছিল, ঠিক আছে, 3 নম্বর পয়েন্টটা, প্রথমের পয়েন্টটা কি ছিল না, প্রথমের পয়েন্টটা ছিল স্যার আমার কাছে ক্যারেক্টারাইজেশন, তারপরে ছিল আমার কাছে আইডেন্টিফিকেশন, 3 নম্বর পয়েন্টটা আমার কাছে ছিল হচ্ছে ক্লাসিফিকেশন। মনে পড়ছে? এই 3 নম্বর পয়েন্টটা ছিল হচ্ছে আমার কাছে ক্লাসিফিকেশন। এই 3 নম্বর পয়েন্টটা নিয়েই আজকে আমাদের মেন যে জায়গাটা সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে এই ক্লাসিফিকেশনস কিসের কিসের ক্ষেত্রে করব না, ক্লাসিফিকেশনস আমরা যখন করতে যাব তখন দেখবো যে আমাদের কাছে কতগুলো সমস্যা তৈরি হচ্ছে, যে বা কিছু কিছু জায়গায় সমস্যা তৈরি হচ্ছে। যেমন যে ক্লাসিফিকেশনস করলে আমরা ব্যাকটেরিয়াকে কোথায় রাখবো স্যার, আমাদের উদ্ভিদকে কোথায় রাখতে পারি, প্রাণীদেরকে কি কি ভাগে ভাগ করতে পারি। তাহলে এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের কাছে চলে আসছে। তাহলে আজকের যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে এই ক্লাসিফিকেশন। এইটা নিয়ে হবে আমাদের টোটাল ক্লাস। ক্লিয়ার? টোটাল যে জায়গাটা সেটা নিয়ে এইটা নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, তো ক্লাসিফিকেশনস এর গল্প নিয়ে আগে প্রথমে এইটুকু জায়গা বোঝা গেল। তাহলে 3 নম্বর পয়েন্টকে নিয়ে আজকের আমাদের ডিসকাশন। তাহলে এর মধ্যে আজকে আমরা জানবো কোন প্রাণী বা উদ্ভিদ তাকে কোথায় বা কেন রাখা হয়েছে, কোথায় আর কেন আছে। ওকে, কোনো একটা উদ্ভিদকে আমরা উদ্ভিদ কখন বলতে পারবো, ঠিক আছে, কোনো একটা শ্যাওলাকে আমরা উদ্ভিদ কখন বলতে পারবো, বা বলতে পারি যে কোনো একটা ব্যাকটেরিয়া তাকে আমি কোন ক্যাটাগরির মধ্যে রাখতে পারবো, এই জায়গাটা আমাদের কাছে এই চ্যাপ্টার থেকে ক্লিয়ার হতে চলেছে। তো নিশ্চয়ই তাহলে এই যে প্রসেসটা করতে গেলে আমাকে নিশ্চয়ই একটা অনেকগুলো মানে একটা লং টার্মের ব্যাপার, একদিনে নিশ্চয়ই এটা ইজিলি হয়ে যাবে না। তাহলে এই যে লং টার্মের ব্যাপারটা সেইটাকে যদি আন্ডারস্ট্যান্ড করতে হয় তাহলে আমাকে প্রথমেই কি দেখে নিতে হবে, প্রথমেই দেখতে হবে যে এই যে জায়গাটা প্রথম সবার আর্লিয়েস্ট ক্লাসিফিকেশন কে দিয়েছিল। এখানে লিখছি প্রথম, সর্বপ্রথম দেন হচ্ছে কে আমার কাছে না, ফাদার অফ বায়োলজি বা অনেক সময় বলা হয় ফাদার অফ জুলজি, অ্যারিস্টটল। তাহলে সর্বপ্রথম আমাদের এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের কথা বলেন যেটাকে আমরা কে না, অ্যারিস্টটল, যাকে আমরা ফাদার অফ বায়োলজি বা ফাদার অফ জুলজি বলে থাকি। স্যার ফাদার অফ বটনিকে না, ফাদার অফ বটনি হচ্ছে আমার কাছে থিওফ্রেস্টাস। ক্লিয়ার? তাহলে এখানে আমি প্রথম একটা আইডিয়া পেয়ে গেলাম যে অ্যারিস্টটল কি করেছিল না, সর্বপ্রথম ক্লাসিফিকেশন করেছিল কিসের বেসিসে না, দুটো ভাগে ইনি ক্লাসিফাই করেন। একটা হচ্ছে উদ্ভিদকে প্ল্যান্ট আর অ্যানিমাল। ঠিক আছে, প্ল্যান্ট একটা হয়ে গেল, একটা অ্যানিমাল হয়ে গেল। প্ল্যান্টের মধ্যে উনি একটা ক্যারেক্টারকে নিয়েছিলেন, সেই ক্যারেক্টারটা হচ্ছে প্ল্যান্টের হাইট। কোন প্ল্যান্ট সব থেকে লম্বা, তারপরে প্ল্যান্ট কিরকম রয়েছে, তারপরে প্ল্যান্টের হাইট কিরকম রয়েছে, তাহলে হাইটের বেসিসে উনি ডিভাইড করেছিলেন। তাহলে প্ল্যান্টকে 3টে ভাগে ভাগ করেন। কিরকম? একটা হচ্ছে আমার কাছে বৃক্ষ, যেটা সব থেকে বড়, তারপরে হচ্ছে বিরুৎ,
আর তারপরে ছিল হচ্ছে গুল্ম। ঠিক আছে, তাহলে এই তিনটে ভাগে ভাগ করেন, কি কি না বৃক্ষ, বিরুৎ আর গুল্ম। ওকে, আর যারা অ্যানিম্যালকে উনি ভাগ করেন দুটো ভাগে। কিরকম ভাবে? একটা ভাগের মধ্যে লিখেছিলেন হচ্ছে যাদের মধ্যে আরবিসি বা লোহিত রক্তকণিকা বর্তমান, আর একটা ভাগের মধ্যে রাখেন যাদের মধ্যে আরবিসি বা লোহিত রক্তকণিকা অবর্তমান। তাহলে এই হয়ে যাচ্ছে আমার কাছে দুটো ভাগ। অ্যারিস্টটল প্রথম এই দুটো পার্টে আমাদেরকে অ্যানিম্যাল বা প্ল্যান্টকে যে ডিভাইড করতে পারি বা যে ক্লাসিফাই করতে পারি সেই আইডিয়াটা দেয়। কিন্তু দেখো, এই ক্লাসিফিকেশনের আইডিয়া এইটা হচ্ছে প্রথম আমাদের কাছে সায়েন্টিফিক অ্যাপ্রোচ। এর আগে কি আমরা ক্লাসিফিকেশন করিনি? হ্যাঁ করেছিলাম, সেই যখন আদিম মানুষ ছিল তখনও তারা কিন্তু তাদের খাবার, তাদের বস্ত্র, তাদের বাসস্থান বিভিন্ন ভিত্তিতে কিন্তু তারা ক্লাসিফিকেশন করে আসছিল। কিন্তু সেই ক্লাসিফিকেশনসটা প্রথমে কি ছিল না নিজেদের প্রয়োজনের ভিত্তিতে। ওকে, কারণ খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান আমাদের প্রয়োজন, সেই প্রয়োজনের ভিত্তিতে ক্লাসিফিকেশন হচ্ছিল। তাহলে অ্যারিস্টটল যে ক্লাসিফিকেশনটা দিল সেটা হচ্ছে প্রথম বিজ্ঞানসম্মত ক্লাসিফিকেশন বা ফার্স্ট সায়েন্টিফিক ক্লাসিফিকেশন আমরা বলতে পারি। ক্লিয়ার? তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমার কাছে ফার্স্ট সায়েন্টিফিক ক্লাসিফিকেশন। বোঝা গেল? ফার্স্ট সায়েন্টিফিক ক্লাসিফিকেশন মানে বিজ্ঞানসম্মত একটা ভিত্তি রয়েছে। যেমন আমি যদি লোহিত রক্তকণিকার কথা বলি সেটা একটা বৈজ্ঞানিক ভিত্তি, আমি যদি গাছের উচ্চতার কথা বলি সেটাও একটা বৈজ্ঞানিক ভিত্তি। তাহলে বিজ্ঞানসম্মত ভিত্তির উপরে প্রথম আমাকে ক্লাসিফিকেশন কে দেন না অ্যারিস্টটল। কিন্তু দেখা যায় যে অ্যারিস্টটলের এই যে ক্লাসিফিকেশনটা, সেই ক্লাসিফিকেশনে এই যে আরবিসির বর্তমান আর অবর্তমানের কথা যদি বলি, সেখানে যেটা কেঁচো রয়েছে, ঠিক আছে, সেই কেঁচোর রক্তের রঙও লাল, মানুষের রক্তের রঙও লাল। তাহলে কেঁচো আর মানুষ দুটো একই গোত্রের মধ্যে চলে আসছে। যেটা কি সম্ভব? কি মনে হয় তোমার? পসিবল নয়। তাহলে এই রকম ভাবে মানুষ আর কেঁচোকে যদি একই জায়গায় রাখি তাহলে সেটা আমার কাছে ভুল হয়ে যাবে। তাহলে এটাকে আরো পিউরিফাই করার জন্য, মানে এটাকে আরো ঠিক করার জন্য প্রথম আমাদের কাছে ক্লাসিফিকেশনস বা যেটাকে আমরা বলি কি, এইটা হয়ে যায় আমাদের কাছে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ঠিক আছে, একে আমরা বলি কি আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তো নেক্সট আমাদের কাছে দিয়েছিলেন ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন কে না ক্যারোলাস লিনিয়াস। তিনি করেছিলেন কি না এইরকম ভাবে ভাগ না করে প্রত্যেকটা জগৎকে দুটো ভাগে ভাগ করেন। একটাকে কিংডম বলেন, সব থেকে উপরে যেটা রয়েছে অবস্থান করে তাকে কিংডম বলেন। তো উনি ফার্স্ট আমাদের কাছে টু কিংডম ক্লাসিফিকেশনের কথা বলেন। কি বললাম? টু কিংডম ক্লাসিফিকেশন বা যাকে বলা হয় দুই রাজ্য শ্রেণীবিন্যাস কে দিয়েছিলেন? বাই ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস প্রথমে দুই রাজ্য ক্লাসিফিকেশনের কথা বলেন। কিসের উপরে বা কিসের ভিত্তিতে এই দুই রাজ্য ক্লাসিফিকেশন হয়েছিল না কোষ প্রাচীরের উপস্থিতি বা অনুপস্থিতি। যাদের মধ্যে কোষ প্রাচীর বর্তমান তাদেরকে উনি উদ্ভিদ জগতের মধ্যে রেখেছিলেন, আর যাদের মধ্যে কোষ প্রাচীর অবর্তমান তাদেরকে উনি প্রাণী জগতের মধ্যে রেখেছিলেন। তাহলে দুটো ভাগে ভাগ করেছেন। কি কি ভাগ বুঝতেই পারছো, টু কিংডম, দুটো কিংডমের কি কি কিংডম রয়েছে এখানে। একটা হচ্ছে আমার কাছে প্ল্যান্ট কিংডম, অন্যটা হচ্ছে আমার কাছে অ্যানিমাল কিংডম। তাহলে যেটা প্ল্যান্ট কিংডম লিখছেন তাহলে সেখানে কি লিখবো? সিডব্লিউ মানে সেল ওয়াল, সেখানে কি থাকবে? অনুপস্থিত। ঠিক আছে, পিডব্লিউ এখানে লেখা রয়েছে আর সিডব্লিউ হচ্ছে আমাদের এখানে। আচ্ছা, প্ল্যান্ট কিংডমের মধ্যে অনুপস্থিত কেন হতে হবে? প্ল্যান্ট কিংডমের মধ্যে উপস্থিত, প্ল্যান্ট কিংডমের মধ্যে হচ্ছে উপস্থিত, আর অ্যানিমাল কিংডমের মধ্যে সেল ওয়াল অনুপস্থিত। ওকে, কোষ প্রাচীরের উপর ভিত্তি করে এই দুটো ভাগে ইনি ভাগ করছেন। নেক্সট চলে আসবো কি, তা দেখা যাচ্ছে যদি এরকম ভাবে ভাগ করি, শুধুমাত্র যদি কোষ প্রাচীরকে আমি ভিত্তি হিসেবে ধরি তাহলেও আমার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তো নেক্সট এরপরে আমরা দেখতে পাবো কি থ্রি কিংডম ক্লাসিফিকেশনস দিচ্ছে। কে দিচ্ছেন না থ্রি কিংডম ক্লাসিফিকেশনস আমাকে দিচ্ছে আর্নেস্ট হেকেল বলে একজন বিজ্ঞানী। ক্লিয়ার? তাহলে আর্নেস্ট হেকেল আমাকে এই থ্রি কিংডম ক্লাসিফিকেশনের কথা প্রথম বলছেন।
বেশ, আর্নেস্ট হেকেল এই থ্রি কিংডম ক্লাসিফিকেশনে কি বলছেন না, থ্রি কিংডম ক্লাসিফিকেশনে যেগুলো ইউনিসেলুলার মানে এককোষী প্রাণী রয়েছে, সেই এককোষী প্রাণীগুলোর মধ্যে যারা নিজের কাজ নিজেরাই কমপ্লিট করে নিতে পারে, তাদেরকে আমি প্ল্যান্ট বা অ্যানিম্যালের মধ্যে না রেখে একটা নতুন কিংডমের মধ্যে রাখছি। সেই কিংডমটার নাম দেওয়া হচ্ছে কি, প্রোটিস্টা। তাহলে ভাবো যে থ্রি কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে নতুন যে কিংডমটা এখানে এসে অ্যাড হচ্ছে সেটা কি কি না, আমার কাছে প্ল্যান্ট কিংডম তো রয়েছে, প্ল্যান্ট কিংডম রয়েছে, নেক্সট আমার কাছে অ্যানিম্যাল কিংডমও রয়েছে। ওকে, নতুন যে কিংডমটা আমার এখানে অ্যাড হলো সেটা নাম হয়ে গেল কি, প্রোটিস্টা। কারণ কারণ এই যে টু কিংডম ক্লাসিফিকেশন যেটা লিনিয়াস দিয়েছিলেন, টু কিংডম ক্লাসিফিকেশন যেটা লিনিয়াস দিয়েছিলেন, তাতে কারা স্বভোজী পুষ্টি সম্পন্ন করে কারা পরভোজী পুষ্টি সম্পন্ন করে সেই জায়গাটা কিন্তু আমার কাছে পরিষ্কার ছিল না। ঠিক আছে, কারা এককোষী প্রাণী কারা বহুকোষী প্রাণী সেটাও কিন্তু আমার এখানে পরিষ্কার নয়। এছাড়া কারা প্রোক্যারিওটিক কোষ কারা ইউক্যারিওটিক কোষ সেটাও কিন্তু পরিষ্কার নয়। এই তিনটে কারণই আমার এখানে পরিষ্কার নয়। তাহলে এর পরে পরে যখন দেখতে পাবো এই তিনটে কারণ দেখতে পাবো ধীরে ধীরে আলাদা হচ্ছে, আর কিছুই না। ঠিক আছে, তাহলে এখানে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে এদের মধ্যে এককোষী আর বহুকোষীকে আলাদা করার জন্য এককোষীর একটা আলাদা গ্রুপ তৈরি হয়, সেই গ্রুপটা বা একটা কিংডম তৈরি হয়, সেই কিংডমটার নাম হচ্ছে প্রোটিস্টা। তাহলে কে দিয়েছিলেন না, আর্নেস্ট হেকেল। ঠিক আছে, এটাকেই আমরা বলি থ্রি কিংডম ক্লাসিফিকেশন। থ্রি কিংডম ক্লাসিফিকেশনের পর আমরা দেখতে পাবো কি, ফোর কিংডম ক্লাসিফিকেশন। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে কি, ফোর কিংডম ক্লাসিফিকেশন। ফোর কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে যেটা আমার কাছে মেনলি ইম্পর্টেন্ট, যে ফোর কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিলেন আমার কাছে কে না, কোপল্যান্ড বলে একজন বিজ্ঞানী, কোপল্যান্ড বলে একজন দিয়েছিলেন। এই কোপল্যান্ডের দেওয়া যে ফোর কিংডম ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনে মেনলি দ্বিতীয় সমস্যাটার আমাদের সমাধান হয়। এখানে আমাদের এককোষী বহুকোষী সমস্যাটা সমাধান হয়েছিল, দ্বিতীয় যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক। কোপল্যান্ড ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিককে আলাদা করার জন্য যেগুলো প্রোক্যারিওটিক কোষ মানে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ, তাদের একটা আলাদা গ্রুপকে তৈরি করেন, সেই গ্রুপটার নাম দেন হচ্ছে মোনেরা। তাহলে এই কোপল্যান্ডের যে ফোর কিংডম ক্লাসিফিকেশন, সেখানে কাকে কাকে দেখতে পাবো, সেখানে আমার কাছে রয়েছে দেখো প্ল্যান্টি, তারপরে অ্যানিমেলিয়া, তারপরে আমার কাছে এসছে প্রোটিস্টা, আর সবার লাস্টে আমার কাছে আবার আসছে কি না, কোপল্যান্ডের দেওয়া মোনেরা। তাহলে কোপল্যান্ড কিসের বেসিসে এই মোনেরা কিংডমটাকে দিয়েছিলেন না, দিয়েছিলেন হচ্ছে ওই ইউক্যারিওটিক প্রোক্যারিওটিকের সমস্যাকে সমাধান করার বেসিসে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে 2, 3, 4 এই তিনটে কিংডমকে আমরা মোটামুটি একটু জানতে পারলাম। এরপরে আসছে আমাদের কাছে 5 কিংডম ক্লাসিফিকেশন, যেটা আর্নেস্ট হেকেল দিয়েছিলেন, সরি যেটা আর.এইচ. হুইটেকার দিয়েছিলেন। ওকে, এরপর আসছি আমরা যেটা মেন আমাদের কাছে ইম্পর্টেন্ট, 5 কিংডম ক্লাসিফিকেশন কে দিয়েছিলেন, আর.এইচ. হুইটেকার। কখন না 1669-এ আর.এইচ. হুইটেকার 5 কিংডম ক্লাসিফিকেশন দেন। এই 5 কিংডম যে ক্লাসিফিকেশন, এই 5 কিংডম ক্লাসিফিকেশন অ্যাকচুয়ালি কি জন্য দিয়েছিলেন না, এর অনেকগুলো ভিত্তি ছিল, সেই ভিত্তিগুলো প্রত্যেকটা আমরা দেখবো, কোনো অসুবিধা কিছু নেই। দেখো 5 কিংডম ক্লাসিফিকেশন কে দিয়েছিলেন, আর.এইচ. হুইটেকার। ওকে, আর.এইচ. হুইটেকার এই 5 কিংডম ক্লাসিফিকেশন দেন কত সালে না, 1969-এ। ওকে, এই 5 কিংডম ক্লাসিফিকেশনে কি ছিল না, উনি ফাঙ্গি বলে একটা নতুন কিংডমকে আলাদা করেন, যেটা এর আগে পর্যন্ত প্ল্যান্ট কিংডমের মধ্যে ছিল। ফাঙ্গাসের ভেতরে আমরা কি দেখতে পাই যে এর মধ্যে মোড অফ নিউট্রিশনটা একটু আলাদা ধরনের। তাহলে মোড অফ নিউট্রিশনের বেসিসে একটা নতুন কিংডম কি উনি নেন, সেটার নাম হচ্ছে ফাঙ্গাস। ক্লিয়ার? তো দেখো, তো হুইটেকারের ক্লাসিফিকেশনে 5 কিংডম কি কি ছিল, আমরা অলরেডি 2 কিংডম থেকে কি কি পেয়ে এসেছি, প্ল্যান্টি, নেক্সট পেজই হচ্ছে অ্যানিমেলিয়া,
ওকে, থ্রি কিংডম ক্লাসিফিকেশন থেকে কি পেয়েছি? প্রোটিস্টা। ওকে, ফোর কিংডম ক্লাসিফিকেশন থেকে কি পেয়েছি? মোনেরা। আর নতুন যেটা ইনি অ্যাড করেন সেটা হয়ে যাচ্ছে আমার কাছে কি? ফাঙ্গি। তাহলে প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, প্রোটিস্টা, মোনেরা আর ফাঙ্গি, এই পাঁচটা হয়ে যাচ্ছে আমার কাছে ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের বেসিস। মানে পাঁচটা হয়ে যাচ্ছে আমার কাছে ফাইভ কিংডম, মানে পাঁচটা কিংডম। ক্লিয়ার? কিসের বেসিসে এই আর.এইচ হুইটেকার এই কিংডমগুলোকে বানিয়েছিল? তাহলে এখানে কি লিখবো? বেসিস অফ ক্লাসিফিকেশন। ঠিক আছে, মানে কি কি ভিত্তি ছিল এর? প্রথম যে ভিত্তিটা ছিল সেটা হচ্ছে মোড অফ রিপ্রোডাকশন, এরা কেমন ভাবে জনন সম্পন্ন করে। ঠিক আছে, তাহলে প্রথম এক নম্বর পয়েন্টে কি লিখছি আমি? এক নম্বর পয়েন্টে হচ্ছে আমার কাছে রিপ্রোডাকশন। ওকে, তারপরে এর মধ্যে সেলের স্ট্রাকচার কেমন, কোষটা কেমন ধরনের, ইউক্যারিওটিক কোষ নাকি প্রোক্যারিওটিক কোষ, সেইটা একটা ভিত্তি। তারপর হচ্ছে সেল স্ট্রাকচার। ওকে, তারপরে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি আমার ফাইটোকেমিস্ট্রিটা এর ভেতরে কি রকম। ঠিক আছে, বা এর ভেতরে যে ফাইলোজেনেটিক রিলেশনশিপ, সেই ফাইলোজেনেটিক রিলেশনশিপটা কেমন। ফাইলোজেনেটিক রিলেশন মানে আমরা কিন্তু অলরেডি পড়ে এসেছি যে ফাইলোজেনেটিক রিলেশন মানে কে কোথা থেকে সৃষ্টি হয়েছে তার একটা মানে জাতিজনিগত সম্পর্ক, সেই জাতিজনিগত সম্পর্কটা উনি কিন্তু নির্ধারণ করেন। 4 নম্বর পয়েন্টে কি ধরনের পুষ্টি পদ্ধতি এরা সম্পন্ন করে, মোড অফ নিউট্রিশন। মোড অফ নিউট্রিশন। আর 5 নম্বরে এদের বডি স্ট্রাকচারটা কিরকম, এরা ইউনিসেলুলার, থ্যালাস স্ট্রাকচার নাকি গাছের মতো স্ট্রাকচার, কিরকম ধরনের স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, এদের মধ্যে কি লুজ টিস্যু পাওয়া যায়, এরা কি অর্গান তৈরি করেছে নাকি অর্গান সিস্টেম তৈরি করেছে, তাহলে এই জায়গাগুলো, তাহলে এটাকে আমরা বলি থ্যালাস স্ট্রাকচার। ঠিক আছে, থ্যালাস স্ট্রাকচার। তাহলে এই পাঁচটা হয়ে যাচ্ছে আমার কাছে পয়েন্ট, এই পাঁচটা বেসিসে এই পাঁচটা কিংডমকে উনি ভাগ করেন। ক্লিয়ার? তাহলে এরপরে আমরা এই প্রত্যেকটা যে কিংডম রয়েছে তো এই প্রত্যেকটা কিংডমকে পড়া স্টার্ট করব। আর একটা জিনিস উনি করেছিলেন, কি বললাম যে এই দেখেন এখানে লিখেছি দেখো, ফাইলোজেনেটিক রিলেশনের উপর ভিত্তি করে উনি ক্লাসিফিকেশন করেছিলেন। তাহলে এইরকম ভাবে এই হ্যাপাজার্ড ক্লাসিফিকেশন আর উনি রাখেননি, উনি একটা সুন্দর সিকোয়েন্স তৈরি করে দিয়েছিলেন। কিরকম না, ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে সবার প্রথমে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে মোনেরা। ঠিক আছে, এই মোনেরা হচ্ছে আমার ইউনিসেলুলার প্রোক্যারিওটিক গ্রুপ। ঠিক আছে, মোনেরা হচ্ছে ইউনিসেলুলার প্রোক্যারিওটিকের গ্রুপ। মোনেরার পরে যেটা পড়া হয় সেটার নাম হচ্ছে প্রোটিস্টা। ঠিক আছে, প্রোটিস্টা হচ্ছে আমার ইউনিসেলুলার ইউক্যারিওটিকের গ্রুপ। বুঝতে পারলে, প্রথমেরটা হচ্ছে ইউনিসেলুলার প্রোক্যারিওটিক, তারপর হচ্ছে ইউনিসেলুলার ইউক্যারিওটিকের গ্রুপ। তারপরে আমরা পড়ি হচ্ছে ফাঙ্গি। ঠিক আছে, এরা হচ্ছে ইউনিসেলুলার ইউনিসেলুলার থেকে মাল্টিসেলুলার, মানে ইউনিসেলুলারও পাওয়া যায় এদের মধ্যে, আবার মাল্টিসেলুলারও পাওয়া যায়, ইউক্যারিওটিক। ক্লিয়ার? ফাঙ্গির পরে হচ্ছে আমরা পড়ি হচ্ছে প্ল্যান্ট, যদিও এটা আমাদের একটা আলাদা চ্যাপ্টার আছে, প্ল্যান্ট কিংডম, আর একটা হচ্ছে অ্যানিম্যাল কিংডম, যেটা ম্যাম হয়তো অলরেডি তোমাদের পড়িয়ে দিয়েছে। তাহলে প্ল্যান্ট কিংডম আর অ্যানিম্যাল কিংডম আমরা সবার লাস্টে পড়ি, কারণ ওই দুটো হচ্ছে সব থেকে বেশি অ্যাডভান্স। তাহলে আজকে আমরা পড়বো কি, মোনেরা পড়ে ফেলবো, প্রোটিস্টা পড়ে ফেলবো, ফাঙ্গি পড়ে ফেলবো, আর হুইটেকার কিছু লিভিং আর নন লিভিং এর মাঝামাঝি অর্গানিজমসকে দেখেছিলেন। ঠিক আছে, কিন্তু তাদেরকে এই গ্রুপের মধ্যে রাখেননি। ওকে, সেই জিনিসগুলোকেও আমরা পড়বো। প্লাস এখানে লিখছি কি দেখো, লিভিং প্লাস নন লিভিং, মানে লিভিং আর নন লিভিং এর মাঝে, ঠিক আছে, কারা রয়েছে, ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন। ঠিক আছে,
ভাইরাস, ভাইরয়েডস, প্রিয়ন্স এদেরকে পড়তে চলেছি। এবারে যেটা আমি তোমাদেরকে এখানে শেখালাম সেটা একটা কুইক মাইন্ড ম্যাপ আমি তোমাদের সাথে দিয়ে দিয়েছি। জানো যে পিডিএফ তোমরা ব্যাচেতে জয়েন করে যাবে, ব্যাচটা ফ্রি অফ কস্ট, কোনো অসুবিধা কিছু নেই। ব্যাচে জয়েন করলে পিডিএফ বা নোটস পেয়ে যাবে, নোটসটা ডাউনলোড করে নিতে পারো। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন এই দেখো এখানে দেওয়া রয়েছে দ্বিরাজ্য শ্রেণীবিন্যাস, কার দেওয়া? লিনিয়াসের ক্রোস প্রাচীরের উপর ভিত্তি করে এই শ্রেণীবিন্যাস হয়েছিল। নেক্সট হচ্ছে ত্রিরাজ্য আর্নেস্ট হেকেলের, ওকে। তারপরে 4 রাজ্য দেখতে পাচ্ছ কোপল্যান্ডের মধ্যে, এখানে 5 রাজ্য হুইটেকারের মধ্যে, এইখানে 3 ডোমেনের নামটাও আমি দিয়ে রেখেছি, যদিও আমাদের ওটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। 3 ডোমেন ক্লাসিফিকেশন দিয়েছিলেন হচ্ছেন কার্ল উজ, ওকে। আর 6 কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিলেন হচ্ছে ক্যাভিলিয়ার স্মিথ। তুমি যদি এই দুটোকে নাও রেডি করো তাও তোমার অসুবিধা কিছু হবে না। এটা একটু মনে রাখো, 3 ডোমেনটা একটু মনে রাখো, ঠিক আছে। 3 ডোমেন মানে হচ্ছে কার্ল উজ কি করেন, কিংডমের উপরে আরেকটা গ্রুপকে সেট করেন, তার নাম দেন হচ্ছেন ডোমেন, ক্লিয়ার। সেই ডোমেনের ভেতরে উনি ডিভাইড করে দেখান যে ইউক্যারিওটিকের জন্য একটা আলাদা ডোমেন, প্রোক্যারিওটিকের জন্য একটা আলাদা ডোমেন, আর ব্যাকটেরিয়ার মধ্যে একটা স্পেশাল টাইপ অফ ব্যাকটেরিয়া রয়েছে যাকে আমরা বলি আর্কি ব্যাকটেরিয়া। তাহলে সেই আর্কি ব্যাকটেরিয়ার গ্রুপটাকে নিয়ে একটা আলাদা ডোমেন করেন, ঠিক আছে, সেটার নাম দেন আর্কিয়া, ঠিক আছে। আর্কিয়া, ইউক্যারিয়া আর ব্যাকটেরিয়া, ঠিক আছে, এই 3টে ডোমেনে ইনি ভাগ করেন, সেই জন্য 3 ডোমেন ক্লাসিফিকেশন এটাকে বলা হয়, ক্লিয়ার। 6 কিংডম থেকে একদমই কোশ্চেন আসার চান্স কম, যেটা ক্যাভিলিয়ার স্মিথ পরবর্তীকালে দিয়েছিল, ওকে। বেশ, নেক্সট আমরা কিসে চলে যাব? নেক্সট আমরা চলে যাব হচ্ছে এই যে মোনেরা কিংডম রয়েছে, সেই মোনেরা কিংডমের একটু বৈশিষ্ট্যগুলোতে দেখব। বেশ, তো মোনেরা যে কিংডমটা রয়েছে সেটা মেইনলি যে কিংডমটার উপর বেস করে সেটা হচ্ছে পুরোপুরি ব্যাকটেরিয়ার কিংডম, ওকে। প্রথম এখানে লেখা রয়েছে দেখো, মোনেরা হলো কিরকম ধরনের না, মোনেরা হলো এককোষী জীব, তার মানে ইউনিসেলুলার, ওকে। এদের মধ্যে রাইবোজোম কিরকম রয়েছে? 70s। তাহলে এখন তুমি বলতে পারবে কি ইউনিসেলুলার প্রোক্যারিওট, ওকে। মোনেরা কিংডমটাকে কেমন ভাবে ভাগ করা যায় না, এরা হচ্ছে ইউনিসেলুলার প্রোক্যারিওট। তাহলে একটা মোনেরা যদি আমরা একটু গঠনটা দেখি তাহলে আমাদের কাছে হয়তো এই জিনিসটা একটু সহজ হয়ে যাবে, এই স্ট্রাকচারটা বোঝা একটু সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মোনেরার সবার ভেতরে একটা এরকম ভাবে স্ট্রাকচারকে দেখতে পাওয়া যায় যাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, এরকম একটা কভারিং কে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এটার নাম কি বললাম না, এটা হচ্ছে আমার প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা। কোষ পর্দা, এই কোষ পর্দার বাইরে, কোষ পর্দার বাইরে একটা কোষ প্রাচীর দেখতে পাওয়া যায়, এদের ক্ষেত্রে কোষ প্রাচীর বর্তমান, আর সেই কোষ প্রাচীর পেপটাইড ও গ্লাইকেন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে না, এদের মধ্যে কোষ প্রাচীরও বর্তমান। তাহলে আগে কোষ প্রাচীরটা এঁকে ফেলি, ওকে। এই যেটা দেখালাম এটা কি বললাম, কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি দ্বারা তৈরি না, কোষ প্রাচীর তৈরি হয় পেপটাইডো গ্লাইকেন দিয়ে তৈরি হয়, ঠিক আছে, পেপটাইডো গ্লাইকেন দিয়ে তৈরি হয়। মনে থাকবে কোষ প্রাচীর পেপটাইডো গ্লাইকেন দিয়ে তৈরি হয়। এবার কোষ প্রাচীরের বাইরে, কোষ প্রাচীরের বাইরে এদের আর একটা আস্তরণকে দেখতে পাওয়া যায়, কিরকম? এরকম ধরনের একটা আস্তরণ রয়েছে যেটা সময় সময়ে তার নিজের আকৃতিকে পরিবর্তন করতে পারে। কিরকম? যদি আমার কাছে প্রতিকূল পরিবেশ থাকে, যদি আমার কাছে প্রতিকূল পরিবেশ থাকে তখন এটা কি হয়ে যায় না, এটা শক্ত হয়ে যায়, ঠিক আছে, তখন এটা শক্ত মতো হয়ে যায়, তাকে ক্যাপসুল বলি আমরা। আর যদি যখন দেখতে পাবো আমার অনুকূল পরিবেশ রয়েছে সেই সময় এটা কি পিচ্ছিল অবস্থায় থাকে, একে স্লাইম লেয়ার বলা হয়, ঠিক আছে। তাহলে একদম বাইরে যে আস্তরণটাকে দেখালাম সেই আস্তরণটার কি নাম না, একে বলা হয় হচ্ছে আমার স্লাইম লেয়ার বা ক্যাপসুল বা গ্লাইকোক্যালিক্স বলা হয়।
ঠিক আছে, গ্লাইকোক্যালিক্স। এই গ্লাইকোক্যালিক্স তার অবস্থান পরিবর্তন করতে পারে। বেশ, এই কোষ পর্দা, কোষ প্রাচীর আর গ্লাইকোক্যালিক্স এই তিনটেকে নিয়ে একসাথে বলা হয় সেল এনভেলপ। ঠিক আছে, তিনটেকে নিয়ে একসাথে কি বলা হয়? সেল এনভেলপ। তোমাদের এই যে অংশটা, এটা আবার কোষেতে গিয়েও আছে, সেই জন্য এখানে তোমাদের ইজি হয়ে যাবে। কোষটা যখন আমি আবার পড়াবো তখন রিপিট হবে, ইজি লাগবে। দেখো কি বললাম, কোষ প্রাচীর, কোষ পর্দা আর গ্লাইকোক্যালিক্স তিনটেকে নিয়ে কি বলা হয়? সেল এনভেলপ। ঠিক আছে, ওকে। নেক্সট কি দেখতে পাচ্ছি দেখো, নেক্সট হচ্ছে আমার কাছে এর ভেতরে ডিএনএ নগ্ন অবস্থায় রয়েছে আর এর মধ্যে পর্দা ঘেরা কোনো আবরণী নেই। তাহলে ডিএনএটা আমার এরকম ভাবে অবস্থান করে রয়েছে। একে আমরা কি বলি? যে যখন নগ্ন অবস্থায় ডিএনএ অবস্থান করে থাকে একে বলা হয় নিউক্লিয়েড বা জিনোফোর। ঠিক আছে, একে আমরা বলি হচ্ছে নিউক্লিয়েড। একে আমরা বলি হচ্ছে নিউক্লিয়েড। এর মধ্যে নিউক্লিয়েড বর্তমান, তার উপরেই লিখেছি দেখো 70S ধরনের রাইবোজোম বর্তমান। তাহলে 70S টাইপ অফ রাইবোজোমটাও এঁকে ফেলি এখানে। 70S ধরনের রাইবোজোম, এরকম ভাবে রাইবোজোম রয়েছে। 70S রাইবোজোম, ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, এতে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, প্লাস্টিড, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, সেন্ট্রোজোম ইত্যাদির মতো অর্গানেলি অভাব রয়েছে, মানে এদের দেখতে পাওয়া যায় না। তার মানে কোনো এর ভেতরে পর্দা ঘেরা অঙ্গাণু নেই। ঠিক আছে, এদের মধ্যে কোনো পর্দা ঘেরা অঙ্গাণুকে আমরা দেখতে পাবো না। ক্লিয়ার? বিভাজন হয় এদের মধ্যে কিরকম ভাবে না, বাইনারি ফিশনের মাধ্যমে বা দ্বিবিভাজন। দ্বিবিভাজন আমরা জানি যে এই একটা সেল ছিল, সেই সেলটা এরকম ভাবে সরাসরি, আচ্ছা, মাঝে একটা স্টেজ তৈরি করলে এরকম ধরনের, যার মধ্যে দুটো নিউক্লিয়াস হয়ে গেল, এবার এটা থেকে একটা আলাদা সেল, এটা থেকে একটা আলাদা কোষ তৈরি করলো, এটাকে আমরা দ্বিবিভাজন বলি। ঠিক আছে, বেশ। তো এদের মধ্যে আমরা কি বলছি না, এদের মধ্যে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, প্লাস্টিড, গলগি বডি এগুলো তো নেই। তাহলে এরা এদের কাজগুলো কেমন করে করে না, এদের দেহের মধ্যে কিছু স্পেশাল অঙ্গাণুকে দেখতে পাওয়া যায় বা কিছু স্পেশাল অংশকে দেখতে পাওয়া যায়। যেমন ধরো নাও এই যে অংশটা রয়েছে, একে বলা হয় মেসোজোম। এর কাজ এটিপি সিনথেসিস করা, দেহের মধ্যে শক্তির যে, এর মধ্যে তো শক্তি দরকার, তাহলে সেই শক্তির যে যোগান সে দেবে কে না, মেসোজোম আমার শক্তির যোগান দেবে। তাহলে এখানে এরকম ধরনের রয়েছে দেখো, আরেকটা মেসোজোম রয়েছে, বোঝা গেল? এর মধ্যে যদি ক্লোরোফিল থাকে তাহলে ফটোসিনথেসিস করতে পারবে, মানে বিভিন্ন ফাংশন করার জন্য এই মেসোজোম বা এখানে আমরা এইরকম ভাবে ক্রোমাটোজোমকে আমরা দেখতে পাই। ক্লিয়ার? এছাড়া এছাড়া কি দেখতে পাবো না, কিছু বাইরের দিকে রয়েছে। এদের কাজ হচ্ছে আমার, এদের কাজ হচ্ছে একে কোনো একটা অংশের মধ্যে আটকে থাকতে হেল্প করে, কোনো একটা অংশের মধ্যে একে আটকাতে হেল্প করে। একে কি বলে? পিলি বা ফিমব্রি বলা হয়। ঠিক আছে, পিলি আর ফিমব্রি। ওকে, তার মধ্যে পিলি যেটা রয়েছে সেটা ওদের রিপ্রোডাকশনের জন্য সাহায্য করে। বেশ, কোষ প্রাচীর কি বলছে দেখো, অনমনীয়, মানে কোষ প্রাচীর যেটা সেটা অনমনীয়, মানে সফট নয়। তার সঙ্গে সঙ্গে লিখেছে দেখো, এবং পেপটিডোগ্লাইকেন দ্বারা গঠিত হয়, অলরেডি বলে দিয়েছি। ফ্লাজেলা এদের লোকোমোটরি অঙ্গ হিসেবে দেখতে পাওয়া যায়। তাহলে এদের গমনের জন্য কি দেখতে পাবো না, একটা এরকম ভাবে অংশ দেখতে পাওয়া যায় যাকে আমরা কি বলি, ফ্লাজেলা বলা হয়। ঠিক আছে, সেই ফ্লাজেলা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। ফ্লাজেলা এদের মধ্যে যে প্রোটিনটা দিয়ে তৈরি হয় তাকে বলা হয় ফ্লাজেলিন প্রোটিন। এটার নাম কি বললাম? ফ্লাজেলা। এটা হচ্ছে এদের গমন অঙ্গ, যে প্রোটিন দিয়ে তৈরি হয় তার নাম হচ্ছে ফ্লাজেলিন প্রোটিন। ওকে, বেশ। এগুলি পরিবেশগত উপাদানের পচনকারী হিসেবে কাজ করে, তার মানে এরা যে পরিবেশের মধ্যে রয়েছে সেই পরিবেশের নিউট্রিশন সাইকেলের জন্য এরা হেল্প করে। এদের পুষ্টির বিভিন্ন পদ্ধতি দেখতে পাওয়া যায়, যেমন ধরো না অটোট্রফিক পুষ্টি পদ্ধতি নিয়ে আমরা আসছি একটু পরে। ঠিক আছে, এদের মধ্যে অটোট্রফিকও হয়, আবার হেটেরোট্রফিকও হয়ে থাকে। অটোট্রফিকের মধ্যে ফটো অটোট্রফিকও দেখতে পাওয়া যায়, কেবো অটোট্রফিকও দেখতে পাওয়া যায়, আসছি। ঠিক আছে, এবার নেক্সট যেটা রয়েছে সেটাতে যাওয়ার আগে প্রথমে আমরা একে কয়েকটা জিনিস নিয়ে আগে ভাগ করে নিই, কয়েকটা জিনিস নিয়ে একে আগে ভাগ করে নিই। এর গঠনগত কিছু পার্থক্য আমরা দেখতে পাবো, এর কিছু কার্যগত পার্থক্য দেখতে পাবো, এর কিছু ভেতরে জেনেটিক পার্থক্য সেগুলোও আমরা দেখতে পাবো। ঠিক আছে, কিরকম ভাবে দেখো,
না এর যদি আমি আকৃতি দেখি, ঠিক আছে, মনেরা গ্রুপের যদি আমি আকৃতির কথা বলি, তাহলে সেই আকৃতির উপর ভিত্তি করে একে যদি গোল মতো এরকম ধরনের দেখতে হয় তাহলে একে বলা হয় কক্কাস। একে কি বলা হয়? কক্কাস। যদি এরকম ধরনের লম্বা মতো দেখতে হয়, এরকম লম্বা মতো দেখতে হয়, তাহলে একে বলা হয় ব্যাসিলাস। ওকে, যদি এরকম কমা আকৃতির হয়ে থাকে তাহলে একে বলা হয় ভিব্রিও। আর যদি এরকম স্প্রিং এর মতো বা ছাপের মতো হয়ে থাকে তখন একে বলা হয় স্পাইরিলাম। ওকে, তাহলে এই যে 4 রকমের আকৃতির ভিত্তিতে একে আমরা ভাগ করতে পারি। তাহলে এটা হয়ে গেল কি আমার আকৃতির উপর ভিত্তি, আকৃতির ভিত্তিতে ভাগ। ক্লিয়ার? ওকে স্যার, একদম ক্লিয়ার আছে। বেশ, নেক্সট এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে এর পুষ্টিগত ভিত্তিতে ভাগ। পুষ্টিগত ভিত্তিতে ভাগ, পুষ্টিগত ভিত্তিতে যদি ভাগ করি তাহলে একে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বভোজী পুষ্টি দেখায়, একটা হচ্ছে পরভোজী পুষ্টি দেখায়। যেটা আমার কাছে স্বভোজী পুষ্টি দেখাবে তাকে আমরা কি বলবো? অটোট্রপিক। ওকে, আর যেটা আমার কাছে পরভোজী পুষ্টি দেখাবে তাকে বলবো হেটেরোট্রপিক। ক্লিয়ার? তাহলে এবারে একে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি। এবার ঠিক আছে, দেখ তো অডিও ঠিকঠাক আসছে? বেশ, তো নেক্সট কি দেখতে পাচ্ছি যে এই অটোট্রপিক আর হেটেরোট্রপিক এই দুটো পার্টে আমরা ডিভাইড করছি। তার মধ্যে অটোট্রপিক যারা রয়েছে তাদেরকে আমরা আরো দুটো ভাগে ভাগ করতে পারবো। একটাকে বলবো হচ্ছে কি ফটোসিনথেটিক। ওকে, তার মানে তারা সালোক সংশ্লেষ করতে পারে। আর একটাকে বলবো কেমোসিনথেটিক, মানে রাসায়নিক থেকে তারা খাদ্য উৎপন্ন করতে পারে। তাহলে অটোট্রপিকের মধ্যে ফার্স্ট কি বললাম? ফটো সিনথেটিক, আর একটা নাম বললাম কেমো সিনথেটিক। ওকে, তাহলে ফটোসিনথেটিক আর কেমোসিনথেটিক এই দুটো আমি পেয়ে যাচ্ছি। ফটোসিনথেটিকের মধ্যে এক্সাম্পল কি পাবো? না এর মধ্যে এক্সাম্পল পাবো হচ্ছে যারা ব্লু গ্রিন অ্যালগি, বা যাদেরকে আমরা বলে থাকি সায়ানোব্যাকটেরিয়া। সেই সায়ানোব্যাকটেরিয়ারা হচ্ছে আবার কি ফটোসিনথেটিক অটোট্রপ। আর কেমোসিনথেটিক অটোট্রপের মধ্যে পাবো হচ্ছে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টের, মানে যেগুলো নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া রয়েছে মাটির মধ্যে তাদেরকে পেয়ে যাব। তাহলে কি হবে? নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, এগুলোকে। ক্লিয়ার? তাহলে এই অটোট্রপিকের মধ্যে দুটো আইডিয়া আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট এবারে যেটা চলে আসবো সেটা হচ্ছে হেটেরোট্রপিক। হেটেরোট্রপিকের মধ্যে এর মাল্টিপল মোড অফ নিউট্রিশন দেখতে পাওয়া যায়। তার মধ্যে প্রথম যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে স্যাপ্রোফাইটিক। স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশন পাওয়া যায়। স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশন ছাড়া নেক্সট যেটা দেখতে পাবো সেটা হচ্ছে প্যারাসাইটিক। ঠিক আছে, প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশনের মধ্যে অনেকগুলো এক্সাম্পল আমরা পেয়ে থাকি। যেমন ধরে নাও টাইফয়েড পেয়ে গেলাম, ওকে, কলেরা পেয়ে গেলাম, ডিপথেরিয়া, পার্টুসিস, এই প্রত্যেকটা যেগুলো পাচ্ছি এগুলো সবই হয়ে যাচ্ছে আমার কাছে প্যারাসাইটিক। ওকে, তাহলে কি লিখবো আমি? কলেরা, টাইফয়েড, এগুলো। ওকে, স্যাপ্রোফাইটিক প্যারাসাইটিকের পর আর একটা পাওয়া যায়, সেটাকে বলি আমরা সিমবায়োটিক। সিমবায়োটিক ব্যাকটেরিয়া আমরা কোনখানে পাবো? না মূলের অর্বুদে, মূলের অর্বুদে। এটা যদি আমার কাছে লেগুমিনাস প্ল্যান্ট হয়, সেই লেগুমিনাস প্ল্যান্টের এটা যদি মূল হয়, সেই মূলের মধ্যে এরা অর্বুদ তৈরি করে, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। রাইজোবিয়ামের নাম আমরা পড়েছি। ঠিক আছে, মূলের মধ্যে এরমভাবে সিমবায়োটিক অ্যাসোসিয়েশন এরা দেখায়। ওকে, কি হবে? রাইজোবিয়াম। আর একটা হচ্ছে আমার কাছে ফ্র্যাঙ্কিয়া।
তাহলে এই রাইজোবিয়াম আর ফ্র্যাঙ্কিয়া যাদেরকে পেয়ে যাচ্ছি তারা হয়ে যাচ্ছে আমাকে সিম্বায়োটিক। তাহলে এইখানে যে চারটা এখন পর্যন্ত দেখতে পেলাম সেটা হয়ে যাচ্ছে কি পুরোটাই আমার কাছে মোড অফ নিউট্রিশন, মানে কেমন এদের পুষ্টি পদ্ধতি তাদের উপর ভিত্তি করে এই ভাগটা আমি করতে পারি। তাহলে দেখতে পাচ্ছি এদের মধ্যে প্রায় সব থেকে বেশি পুষ্টি পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি, সব থেকে বেশি পরিমাণ পুষ্টি পদ্ধতি কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো নেক্সট এরপরে আরেকটা জায়গা নিয়ে একটুখানি ডিসকাস করে নিই, সেটা হচ্ছে যে এদের যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলোকে সাধারণত আমরা যে বিজিএ গ্রুপটাকে বললাম যে ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়া, তাদের মধ্যে ফটোসিনথেসিস করার অবস্থা থাকে। এর সঙ্গে সঙ্গে তারা আরেকটা কাজও করতে পারে, সেটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন ফিক্সেশন। ক্লিয়ার? তাহলে এখানে কি লিখবো? ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়া যেগুলো রয়েছে তারা কি করে বললাম না ফটোসিনথেসিস প্লাস এর সাথে সাথে নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে। এবার এই নাইট্রোজেনকে সংবন্ধন কেমন করে করে না এদের গঠনের মধ্যে এরকম একটা স্ট্রাকচারকে দেখতে পাই, এরকম ধরনের ধারণা এদের দেখতে হচ্ছে। এরকম ফিলামেন্টাস আকৃতির এদের দেখতে পাওয়া যায়। ওকে, তার মধ্যে থেকে একটা কোষ, ধরে নাও এই যে কোষটা রয়েছে সেই কোষটার মধ্যে অক্সিজেনের প্রবেশ পুরোপুরিভাবে বন্ধ করার জন্য এরা কি করে না কোষের চারপাশে একটা থিক ওয়াল তৈরি করে, পুরু ওয়াল একটা তৈরি করে। ক্লিয়ার? পুরো একটা ওয়ালকে তৈরি করে। তাহলে এই রকম যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি এর ভেতরে কি করে না ওরা নাইট্রোজেনকে সংবন্ধন করে। কেমন করে করে না এর ভেতরে ওদের কাছে একটা এনজাইম রয়েছে, একটা উৎসেচক রয়েছে যেটার নাম হচ্ছে নাইট্রোজিনেজ। ঠিক আছে? সেই নাইট্রোজিনেজ উৎসেচকের সাহায্যে এরা নাইট্রোজেনকে সংবন্ধন করে। তাহলে এইখানে করছে, সবগুলোর থেকে এটা আলাদা, সেই জন্য এটাকে আমরা কি নাম দিই? হেটেরোসিস্ট। হেটেরোসিস্ট নামে এটাকে ডাকা হয়। এই হেটেরোসিস্টের আসল কাজ হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন। ওকে, আর বাকি যেগুলো রয়েছে তার মধ্যে ক্লোরোফিল এ বর্তমান, তাহলে সালোক সংশ্লেষও এরা এই জায়গাতে করতে পারবে। তাহলে কোন জায়গায় না এইখানেতে দেখতে পাবো কি ক্লোরোফিল এ রয়েছে, তাহলে সালোক সংশ্লেষ করছে। ওকে, বাকি যে এইখানটা রয়েছে এই হেটেরোসিস্টের ভেতরে এরা নাইট্রোজেনকে সংবন্ধন করছে। তাহলে এটা হয়ে গেল আমার কাছে একটা বেসিক ব্লু গ্রিন অ্যালগির একটা স্ট্রাকচার। ক্লিয়ার? ব্লু গ্রিন অ্যালগির পরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এর মধ্যে আরেকটা ভাগ পাওয়া যায়, তাকে আমরা বলি হচ্ছে মাইকোপ্লাজমা। ওকে, তো সেই ভাগটা নিয়ে একটু ডিসকাস করি। মাইকোপ্লাজমাকে বলা হয় কি জোকার অফ প্ল্যান্ট কিংডম। সব থেকে স্মলেস্ট ছোট লিভিং অর্গানিজমসের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে এই মাইকোপ্লাজমা। কেমন দেখতে হয় না এ যে জোকার বলছি তার মানে যে কোনো ধরনের দেখতে হতে পারে, এরকম ধরনের হতে পারে। প্রোক্যারিওটিক মানে নিউক্লিয়াস এর মধ্যে এরকম অবস্থায় রয়েছে। ওকে, এর মধ্যে কোনো কোষ প্রাচীর থাকে না, এটাই হচ্ছে এর মেন জায়গা। তাহলে কি মনে রাখবো? প্রথম, কোষ প্রাচীর অবর্তমান। ঠিক আছে, কোষ প্রাচীর এদের ক্ষেত্রে অবর্তমান। এদেরকে কি বলে বললাম? জোকার অফ প্ল্যান্ট কিংডম। জোকার অফ প্ল্যান্ট কিংডম এদেরকে বলা হয়। তার মানে কেন বলে না এরা বিভিন্ন ধরনের রূপ নিতে পারে বলে এদেরকে জোকার অফ প্ল্যান্ট কিংডম বলে। এরা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক, মানে কখনো কখনো যদি অক্সিজেনের অভাবে এদেরকে রেখে দেওয়া হয় এরা কিন্তু বেঁচে থাকতে পারবে। ঠিক আছে, তাহলে আরেকটা ওয়ার্ড ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক। বোঝা গেল? ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক। ওকে, এরা প্ল্যান্ট আর অ্যানিমাল উভয়ের উপরই প্যারাসিটিজমস দেখাতে পারে। বেশ, তো এর যে সাধারণ বৈশিষ্ট্যগুলো, একটু সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখে নিই। দেখো আমি যেগুলো বলেছি সেগুলো দেখো সব এখানে লেখা রয়েছে তোমাদের কাছে। কি কি বলছে দেখো
এই দেখো কিংডম মোনেরা তিনটে উপরাজ্যে বা জায়গাতে ভাগ করা হয়েছে, যেমন এদেরকে আর্কিব্যাকটেরিয়া, আচ্ছা আর্কিব্যাকটেরিয়ার কথাটা বলে দিই, ইউব্যাকটেরিয়া আর সায়ানোব্যাকটেরিয়া। বেশ, তো আর্কিব্যাকটেরিয়ার যে ভাগটা ওটা বলতেই তো আমি আসল জিনিসটাই তো বলতে ভুলে গেছি। দেখো, তো আর্কিব্যাকটেরিয়ার যে ভাগটা সেটা এবার একটু বোঝাই, যে মোনেরা যে রাজ্যটা রয়েছে, কোথায় গেল, হ্যাঁ বেশ, মোনেরা যে রয়েছে একে আমরা দুটো ভাগে সাধারণত ভাগ করি। কিরকম ভাবে ভাগ করি না, আসল কথা এই যে ভাগটা হয়েছে, সেই ভাগটা হয়েছে কি 16S আর RN এর উপর ভিত্তি করে, 16S আর RN এর উপর ভিত্তি করে এই ভাগটা করা হয়। কিসে মানে কেন করা হয় না, দেখা গেছে যে মোনেরা গ্রুপের মধ্যে কিছু ব্যাকটেরিয়া রয়েছে, তারা হচ্ছে ওল্ড ব্যাকটেরিয়া, কিন্তু তারা খতরো কে খিলাড়ি, মানে যে কোনো ক্লাইমেটিক কন্ডিশনের মধ্যে, যে কোনো পরিস্থিতির মধ্যে তাদেরকে যদি ছেড়ে দিই তারা বিন্দাস সার্ভাইভ করে যেতে পারে। তাহলে সেই রকম ধরনের যে ব্যাকটেরিয়ার গ্রুপটা, সেই গ্রুপটার নাম দেওয়া হয় কি না আর্কিব্যাকটেরিয়া, আর্কিব্যাকটেরিয়া। আর নর্মালি যে ব্যাকটেরিয়াগুলো এই বলছে যে আমরা এমনি থাকতে ভালোবাসি, আমরা ওরকম খতরোকে খিলাড়ি টাইপের নয়, ঠিক আছে, তারা হয়ে যাচ্ছে কি ইউব্যাকটেরিয়া, ঠিক আছে। এই যে আর্কিব্যাকটেরিয়ার গ্রুপটা রয়েছে, এরা এক্সট্রিম ক্লাইমেটিক কন্ডিশনের মধ্যে পাওয়া যায় বলে এদেরকে আমরা কি বলে থাকি, আর একটা নাম ডাকা হয় এক্সট্রিমোফিলাস ব্যাকটেরিয়া, এক্সট্রিমোফিলাস ব্যাকটেরিয়া, এক্সট্রিমোফিলাস ব্যাকটেরিয়া। এবার এই এক্সট্রিমোফিলাস ব্যাকটেরিয়া কেন স্যার এক্সট্রিম কন্ডিশনের মধ্যে থাকতে পারছে, কারণ এদের যে সেল ওয়াল আর সেল মেমব্রেনের স্ট্রাকচার সেটা অন্যদের থেকে মানে ইউব্যাকটেরিয়াদের থেকে আলাদা, ঠিক আছে। তাহলে এইটা তোমাকে কোশ্চেন করতে পারে যে এরা কেন এরকম খতরোকে খিলাড়ি, তাহলে লিখতে পারবো কোষ প্রাচীর এর উপাদান আলাদা, ঠিক আছে, কোষ প্রাচীরের উপাদান আলাদা। তো এই যে আর্কিব্যাকটেরিয়া গ্রুপটা, একে আবার তিনটে ভাগে ভাগ করা যায়, কোথায় কোথায় থাকে সেই অবস্থান অনুযায়ী একে তিনটে ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে, যদি ধরে নাও কোনো একটা ব্যাকটেরিয়া রয়েছে, সে কোথায় রয়েছে, একদম তীব্র তাপমাত্রার মধ্যে রয়েছে বা তীব্র অ্যাসিডিক কন্ডিশনের মধ্যে যদি বেঁচে থাকে, তাহলে সেই ব্যাকটেরিয়াটাকে বলা হয় থার্মো অ্যাসিডোফিলাস ব্যাকটেরিয়া। ওকে, কি বললাম, থার্মো অ্যাসিডোফিলাস ব্যাকটেরিয়া। থার্মো অ্যাসিডোফিলাস ব্যাকটেরিয়া কোথায় থাকে না, তীব্র তাপমাত্রা আর অ্যাসিডিক কন্ডিশনের মধ্যে এরা বাঁচতে পারে। ওকে, বেশ। নেক্সট দেখতে পাবো, যদি সে তীব্র লবণাক্ত অঞ্চলের মধ্যে কোনো একটা ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে, তখন তাকে বলা হয় হ্যালোফিলাস, হ্যালোফিলাস ব্যাকটেরিয়া, লবণাক্ত অঞ্চলের মধ্যে বেঁচে থাকতে পারে। আরেকটা দেখতে পাবো যে ব্যাকটেরিয়াগুলো আমাদের প্রাণীদের পেটের ভেতরে বা কর্দমাক্ত অঞ্চলের মধ্যে জন্মাতে পারে বা সেখান থেকে তারা মিথেন গ্যাস তৈরি করতে পারে, তাদেরকে বলা হয় মিথেনোজেনাস, মিথেনোজেনাস ব্যাকটেরিয়া। এই মিথেনোজেনাস ব্যাকটেরিয়াকে ব্যবহার করেই কিন্তু আমরা বায়োগ্যাস তৈরি করি। বায়োগ্যাস বা জৈব গ্যাস যেটা আমরা পাই, সেই বায়োগ্যাস তৈরি হয় কিন্তু এই মিথেনোজেনাস ব্যাকটেরিয়াকে ব্যবহার করেই। এই যে কোনো জৈব বস্তু থেকে আবার কি তৈরি করে না, CH4 মিথেন তৈরি করতে পারে। ক্লিয়ার? এদেরকে বাদ দিয়ে বাকি যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে তাদেরকে আমরা বলে থাকি ইউব্যাকটেরিয়া। যেমন ধরনের একটু আগেই যেগুলোকে বলছিলাম যে বিভিন্ন ধরনের আকৃতি, বিভিন্ন ধরনের যে স্ট্রাকচার রয়েছে, তাদের উপর ভিত্তি করে যে ভাগগুলো, সেগুলো সব হয়ে যাচ্ছে আমার কাছে ইউব্যাকটেরিয়া। তাহলে আর্কিব্যাকটেরিয়া আমার কাছে ক্লিয়ার হয়ে গেল, আর্কিব্যাকটেরিয়ার গল্প আমার কাছে ক্লিয়ার হয়ে গেল, ইজি হয়ে গেল। চলো তাহলে এবার আবার ওই জায়গাটায় ফেরত যাওয়া যাক। তাহলে হয়ে গেছে আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। মানে সায়ানোব্যাকটেরিয়া মানে কাদের বলছি, যারা সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, BGA, ব্লু গ্রিন অ্যালগি। ওকে, তো আর্কিব্যাকটেরিয়া কাকে বলবো না, এগুলো হচ্ছে সবচেয়ে প্রাচীন ব্যাকটেরিয়া। চরম অবস্থলের মধ্যে যেমন লবণাক্ত এলাকায় একে বলা হয় হ্যালোফাইলস, উষ্ণ প্রস্রবণের মধ্যে থার্মো অ্যাসিডোফাইলস, আর জলাভূমির মধ্যে এরা হচ্ছে মিথেনোজেন পাওয়া যায়। এদের কোষ প্রাচীরের গঠন অন্য ব্যাকটেরিয়ার থেকে আলাদা হয়, এদেরকে বা তাদেরকে চরম পরিস্থিতির মধ্যে টিকে থাকতে সাহায্য করে। ওকে, এদের মোড অফ নিউট্রিশন হচ্ছে অটোট্রফিক, মানে এরা স্বভোজী পুষ্টি সম্পন্ন। ওকে, এদের টিআরএনএ আর আরএনএ এর নিউক্লিওটাইড ক্রমগুলি অন্যান্য, যেটা আমি বলে দিলাম তোমাদের 16S আর আরএনএ এর উপর ভিত্তি করে এই ভাগটা করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট চলে আসো আমাদের কাছে কি বলেছে দেখো, ইউব্যাকটেরিয়া।
ইউ ব্যাকটেরিয়া এদেরকে বলা হয়, ইউ কথাটার মানে হচ্ছে সত্য। ওকে, তাহলে ইউ ব্যাকটেরিয়া মানে হচ্ছে তাদেরকে ট্রু ব্যাকটেরিয়া বা সত্য ব্যাকটেরিয়া বলা হয়। ওকে, এরা কি হচ্ছে না, এদের কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি, আমরা একটু আগে দেখলাম। এরা ফ্লাজেলার সাহায্যে গমন করতে পারে। এই ব্যাকটেরিয়া কোষের উপরিভাগের উপর ছোট ছোট উপাঙ্গ দেখতে পাওয়া যায়, যাদেরকে পিলি বলে আমরা চিহ্নিত করতে পারি। এ কি করে না, যৌন প্রজননের সময় একে সাহায্য করে পিলি, এটাও বলে দিয়েছি আমরা। ওকে, পিলি একটি প্যাথোজেনিক হোস্টের মধ্যে যুক্ত হতে সাহায্য করতে পারে। নেক্সট কি দেখতে পাবো না, দুটি শ্রেণীতে ভাগ করা হয় একে। আচ্ছা, গ্রাম পজিটিভ আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ। এই গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়াটা, সেটা আসলে করেছিল কে, ক্রিশ্চিয়ান গ্রাম বলে একজন বিজ্ঞানী। সেই ক্রিশ্চিয়ান গ্রাম ক্রিস্টাল ভায়োলেট স্টেনের সাহায্যে দুটো ব্যাকটেরিয়াকে আলাদা করে। দেখা যায় যে একটা ব্যাকটেরিয়ার মধ্যে ক্রিস্টাল ভায়োলেট যদি আমরা রঞ্জক পদার্থটা দিই বা স্টেনটাকে দিই, তাহলে সেই ব্যাকটেরিয়াটা সেই রংটাকে ধরে রাখতে পারে। তার কারণ তাদের যে কোষ প্রাচীরটা রয়েছে বা বলতে পারি সেল এনভেলপ রয়েছে, সেটা অনেক চওড়া, যার ফলে কি হবে, সেখানে রংটা আটকে যাবে। তাহলে এই ধরনের ব্যাকটেরিয়াকে বলা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যাদের মধ্যে থেকে রংটা ধুয়ে যাচ্ছে তাদেরকে বলা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আমাদের দেহের মধ্যে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হচ্ছে ইকোলাই। ক্লিয়ার? তাহলে কোষ প্রাচীরের প্রকৃতির উপর এই ধরনের এই সিদ্ধান্ত নেওয়া হয়। নেক্সট যেটা রয়েছে দেখো, সায়ানো ব্যাকটেরিয়া। সেই সায়ানো ব্যাকটেরিয়াকে আমরা নীলাভ ও সবুজ শৈবাল নামে পরিচিত, লেখা রয়েছে। এই ব্যাকটেরিয়াগুলো প্রকৃতিতে সালোক সংশ্লেষকারী, ক্লোরোফিল বর্তমান। এদের মধ্যে ক্যারোটিনয়েড, ফাইব্রিনয়েডস রয়েছে। জলজ অঞ্চলের মধ্যে এদেরকে দেখতে পাওয়া যায়। ওকে, যেমন ধরনের লিখেছে দেখো, অ্যানাবিনা, স্পিরুলিনা, এগুলো হচ্ছে আমাদের সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে পড়ে। বেশ, তো মনেরা গ্রুপের পরে আমরা যে গ্রুপটাতে আসি, সেই গ্রুপটার নাম হচ্ছে আমাদের প্রোটিস্টা। তাহলে এই যে গ্রুপটা, এই গ্রুপটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার সঙ্গে অন্যান্য যে গ্রুপ তাদের মাঝখানের একটা জায়গা, বা একে বলা হয় মিসিং লিঙ্ক। ক্লিয়ার? তাহলে ব্যাকটেরিয়া আর অন্যান্য মানে বলতে পারি ইউক্যারিওটিক প্রাণী, এই আমাদের মতো প্রাণী, তাদের মাঝখানের মিসিং লিঙ্ক কি করে স্যার? না, ব্যাকটেরিয়ার মতো এরা হচ্ছে ইউনিসেলুলার, কিন্তু আবার আমাদের মতো এরা হচ্ছে ইউক্যারিওটিক। ঠিক আছে? তাহলে এদের মাঝখানে পাওয়া যায় না। এদেরকে কোন অঞ্চলে পাবো না? সাধারণত জলজ অঞ্চলে বা মাটিতে বা আর্দ্রযুক্ত অঞ্চলের মধ্যে এদেরকে দেখতে পাওয়া যায়। ওকে, বেশিরভাগ প্রোটিস্টা উপজাতি হলো এককোষী জীব, তবে কিছু বহুকোষী প্রোটিস্টা রয়েছে, যেমন কেল্প। কেল্প আসলে এটা অ্যালগির মধ্যে পড়ে। ঠিক আছে? কেল্পের মধ্যে কিছু প্রজাতি রয়েছে যারা 100 ফুটের বেশি হয়। কেল্পকে এখন আমরা কোথায় রাখি না, অ্যালগির ভেতরে। ঠিক আছে? তাহলে প্রথম মনে রাখবে যেটা, যে প্রোটিস্টার মধ্যে যেটা হয়, যারা প্রত্যেকেই আবার এককোষী। ক্লিয়ার? কেল্পের যে ধারণাটা, সেটা এখন ওকে অ্যালগির মধ্যে রাখা হয়। নেক্সট কি বলছে, অন্যান্য ইউব্যাকটেরিয়ার মতো এই প্রজাতির কোষগুলিতে একটি নিউক্লিয়াস বা আবরণ দেখতে পাবো। তাহলে এখানে ইউব্যাকটেরিয়া বা ইউক্যারিয়ার কথা যদি বলি, তাহলে এর দেখতে কেমন হবে? দেখতে হবে একদম এই নর্মাল সেলের মতন, ধরে নাও এরকম ধরনের স্ট্রাকচার। এইখানে আমার কাছে নিউক্লিয়াস রয়েছে, সম্পূর্ণ পর্দা ঘেরা অঙ্গাণু রয়েছে, নিউক্লিয়াস এরকমভাবে, নিউক্লিওলাস, নিউক্লিয় জালক, সবকিছু বর্তমান। তার সঙ্গে সঙ্গে এদের মধ্যে আমরা দরকার পড়লে কারোর মধ্যে এরকমভাবে সংকোচী গহ্বর দেখতে পাবো, যাকে আমরা কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল বলবো। ওকে, এছাড়া কিছু রঞ্জক পদার্থ থাকতে পারে। কোনো কোনো জায়গার মধ্যে এরকমভাবে গলগি বডিকে দেখতে পাওয়া যাবে। মানে এইভাবে এদের অবস্থান দেখতে পাবো। সাধারণত একে আমরা এই নিউক্লিয়াসের উপর ভিত্তি করে ইউক্যারিওটিক কোষ বলে থাকি। ঠিক আছে? বেশ, তাহলে এগুলোর মধ্যে এরা কি হচ্ছে না, এরা অটোট্রফিক হয় বা হেটারোট্রফিক হয়। এদেরকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি সেই জায়গাগুলোতে যাব। তার আগে কিছু বিশেষ বৈশিষ্ট্যগুলো যেগুলো রয়েছে সেগুলো আগে একটু দেখে নিই, তারপরে ওই পার্টটাতে কভার করব। তাহলে কি বলছে, অটোট্রফিক বা হেটারোট্রফিক প্রকৃতির হতে পারে। একটি অটোট্রফিক জীব তার নিজস্ব খাদ্য তৈরি করতে পারে এবং বেঁচে থাকতে পারে। অন্যদিকে একটি হেটারোট্রফিক জীব বেঁচে থাকার জন্য অন্য জীবের উপর বা উদ্ভিদের উপর নির্ভর করে থাকে। ক্লিয়ার? এইসব সদস্যদের মধ্যে সিম্বায়োসিস পরিলক্ষিত হয়। সিম্বায়োসিস মানে হচ্ছে কি না, উভ বা মিথজীবিত্ব আমি বলবো। ঠিক আছে? উদাহরণস্বরূপ কেল্প, সমুদ্র শৈবাল হলো একটি বহুকোষী প্রোটিস্ট, যার পুরো কেল্পের মধ্যে শিকারকারীদের থেকে সুরক্ষা প্রদান করে। বেশ 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 তারপরে কোনখানটা দরকার আমার? আচ্ছা, যারা আমার কাছে প্যারাসাইটিক, তাদের মধ্যে সিলিয়া এবং ফ্লাজেলার মধ্যে গতি আমি লক্ষ্য করতে পারবো। প্রোটিস্টা রাজ্যের মধ্যে কতগুলো আছে, সিউডোপোডিয়া রয়েছে, যেমন অ্যামিবা সাহায্যে। এদের আসলে যে দেহের গঠনের উপর ভিত্তি করে এদের যে ভাগগুলো করা হয়, দেখো আমি তোমাদের কাছে ভাগগুলো একদম ইজি করে দিচ্ছি, কোনো অসুবিধা কিছুই হবে না।
বেশ, তাহলে প্রোটিস্টা রাজ্য দেখবো তো। বেশ, তো প্রোটিস্টার ক্ষেত্রে এরা প্রথম জিনিস যেটা হবে সেটা হচ্ছে এরা ইউক্যারিওটিক। তাহলে ইউক্যারিওটিক, আর এদের মধ্যে কি স্যার কোষ প্রাচীর বর্তমান? না, কোষ প্রাচীর আলাদা আলাদা ধরনের কোষ প্রাচীরকে আমরা দেখতে পাই। তাহলে সেই আলাদা আলাদা ধরনের কোষ প্রাচীরের উপর ভিত্তি করে আলাদা আলাদা প্রাণীকে আমরা দেখতে পাবো। দেখো, প্রথম যেটা পাওয়া যায় তাকে বলা হয় কি? ডায়াটমস বা ডেসমিডস। প্রথম কি বললাম? ডায়াটমস। এই ডায়াটমস আর ডেসমিডসকে আমরা ক্রায়োসোফাইটস গ্রুপের মধ্যে রাখি। ঠিক আছে, ডায়াটমস আর ডেসমিডস কি বললাম? ক্রায়োসোফাইট। এই গ্রুপের মধ্যে একে রাখা হয়। তো ডায়াটমস আর ডেসমিডস এরা কেমন দেখতে হয়? না, অনেকটা সাবানের বাক্সের মতো দেখতে হয়, এরকম ধরনের দেখতে এদের। ঠিক আছে, তাহলে সাবানের বাক্সের মতো দেখতে। এদের উপরে এরকম জায়গাতে রঞ্জক পদার্থ বর্তমান থাকে। ঠিক আছে, এই রঞ্জক পদার্থের সাহায্যে এরা সালোক সংশ্লেষ করতে পারে। সালোক সংশ্লেষ এরা করতে পারে। এরা সমুদ্রের মধ্যে চিফ প্রোডিউসার হিসেবে থাকে 50%, বা এরা সাধারণত প্যাসিভলি জলের উপরে ফ্লোট করে, তাই এদেরকে বলা হয় কি? না, আমাদের প্ল্যাঙ্কটনস। প্ল্যাঙ্কটনস কেন বলে? না, এরা ভাসমান অবস্থায় থাকে বলে। ভাসমান অবস্থায় বর্তমান, এদেরকে এই জন্য প্ল্যাঙ্কটনস বলা হয়। এরা যেখানে মারা যায় সেখানে মাটির নিচে জমা হয়ে গিয়ে সেখানে ডায়াটোমিয়াস আর্থ তৈরি করে, যেটা আমরা পরবর্তীকালে ফিল্টারেশনের কাজে, পালিশ করার কাজে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে কি বললাম? ডায়াটোমিয়াস আর্থ তৈরি করে, যা পালিশ ও পরিশ্রবণের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এদের কোষ প্রাচীর, এইটাও লিখে রাখি, কোষ প্রাচীর সিলিকা দিয়ে তৈরি হয়। কি বললাম? কোষ প্রাচীর সিলিকা নির্মিত, মানে এসআই নির্মিত। বোঝা গেল? কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? না, সিলিকা দ্বারা নির্মিত। তাহলে প্রথম যে গ্রুপটাকে দেখতে পাচ্ছি সেটার নাম কি হয়ে গেল? ডায়াটমস বা ডেসমিডস। ডায়াটমস বা ডেসমিডস এরপরে আমরা যে গ্রুপটাকে দেখতে পাবো তার নাম হচ্ছে আমার কাছে ডায়নোফ্লাজেলেট। ঠিক আছে, ডায়নোফ্লাজেলেট। ডায়নোফ্লাজেলেট মানে কি? এদের নাম থেকে বুঝতে পারছো, এদের দুটো বড় বড় ফ্লাজেলা রয়েছে, সেই রেসপেক্টে এদের নাম দেওয়া হয়েছে ডায়নোফ্লাজেলেটস। ডায়নোফ্লাজেলেটস। ডায়নোফ্লাজেলেটস দেখতে হয় এরকম ধরনের। এরকম ধরনের বিভিন্ন স্ট্রাকচার বা এরকম ধরনের সেলুলোজের প্লেট দিয়ে এদের গঠন, দেহ গঠন তৈরি। তাহলে এটা কি বললাম? সেলুলোজ প্লেট। ঠিক আছে, সেলুলোজ প্লেট দিয়ে এদের দেহ গঠন তৈরি হয়। এদের দেহের মধ্যে দুটো ফ্লাজেলা থাকে, একটা থাকে এইদিকে আর একটা থাকে এদিকে। তার মানে একটা হচ্ছে ট্রান্সভার্সলি, একটা হচ্ছে লঙ্গিটিউডিনালি অ্যারেঞ্জড। তাহলে দুটো ফ্লাজেলা, দুটি ফ্লাজেলা বর্তমান। ঠিক আছে, ডায়নোফ্লাজেলেটস এর মধ্যে একখানা নাম আছে, সেটার নাম হচ্ছে গনিওলিক্স। সে কি করতে পারে? রেড টাইড করতে পারে। রেড টাইডের ফলে কি হয়? না, সমুদ্রের জলে যে মাছ রয়েছে সেই মাছ সহজে মারা যায়। তাহলে ওটা হচ্ছে বিষাক্ত। কি বললাম? লাল রঙের। এরা মাল্টিপল রঙের হতে পারে, এরাও নিজেরা সালোক সংশ্লেষ করতে পারে। এর মধ্যে একটা নাম বললাম গনিওলিক্স। হ্যাঁ, গনিওলিক্স কি করে? না, লাল ঢেউ বা রেড টাইড তৈরি করে, যার ফলে মাছ মারা যায়। ঠিক আছে, যার ফলে কি হবে? মাছ মারা যায়।
এর মধ্যে আরেকটা পয়েন্ট আমি এখানে লিখে রাখি, সেটা হচ্ছে এদের মধ্যে বায়োলুমিনিসেন্স দেখতে পাওয়া যায়, মানে এরা অন্ধকারে এদের মধ্যে লাইট জ্বলে। বায়োলুমিনিসেন্স দেখতে পাওয়া যায়। ওকে, ডায়নোফ্লাজেলেটস এর মধ্যে, ডায়নোফ্লাজেলেটসও তাহলে সালোক সংশ্লেষকারী, বুঝতেই পারছো। তাহলে এও আমার ডায়াটমস ডেসমিডস মানে ক্রায়োসোফাইটস, সেও আমার অটোট্রপিক। ডায়নোফ্লাজেলেটস সেও আমার কাছে অটোট্রপিক। এরপরে যেটাতে চলে আসবো সেটাকে আমরা বলি হচ্ছে স্লাইম মোল্ডস। স্লাইম মোল্ডস, স্লাইম মোল্ডস এরা হচ্ছে সাধারণত স্যাপ্রোফাইটিক। ঠিক আছে, স্যাপ্রোফাইটিক মানে এরা কোনো একটা মৃত জীবজন্তুর উপরে গিয়ে জন্মায়। তাহলে স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশন এরা দেখায়। এটা ধরে নাও একটা স্লাইম মোল্ডসের গঠন, এইটা আর একটা স্লাইম মোল্ডস, এটা আর একটা স্লাইম মোল্ডস, এটা আর একটা স্লাইম মোল্ডস। এরা কি করে নিজেরা একত্রিত হয়ে একটা এরকম গঠন তৈরি করে নিল। তাহলে কতগুলো, চারটে রয়েছে, 1 2 3 4। এই গঠনটাকে বলা হয় প্লাজমোডিয়াম। ঠিক আছে, তাহলে এই গঠনটাকে কখন বলা হয়? প্লাজমোডিয়াম। এই যখন প্লাজমোডিয়াম তৈরি করে, এদের বাইরে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর এদের ক্ষেত্রে কিন্তু তখন নেই। ওকে, কিন্তু এই প্লাজমোডিয়াম অবস্থায় এরা ধরে নাও এটা একটা গাছের গুড়ি, এরকম একটা গাছের গুড়ি পড়ে রয়েছে। তাহলে এইখানে প্লাজমোডিয়ামটা এরকম ভাবে গেল, এই অঞ্চল থেকে ধীরে 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 বাড়তে 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 এই পুরো অঞ্চলটাতে ও কভার করে ফেললো, এরকম ভাবে পুরোটার মধ্যে ছড়িয়ে গেল। হলো, দিয়ে দেখা যাচ্ছে হঠাৎ করে জল নেই, জল চলে গেছে, শুকিয়ে যাচ্ছে। যখন শুকিয়ে যাচ্ছে তখন এরা কি করে না, এই প্লাজমোডিয়াম গঠনটার উপরে এরকম করে একটা করে স্ট্রাকচার তৈরি করে, এটাকে বলা হয় ফ্রুটিং বডি। সেই ফ্রুটিং বডির ভেতরে এরকমভাবে স্পোর থাকে, স্পোর তৈরি করে। ঠিক আছে, সেই স্পোরের বাইরে আমরা ট্রু সেল ওয়াল দেখতে পাই। তাহলে এইটা হচ্ছে এদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। এটা হচ্ছে এদের ক্ষেত্রে কি বলবো, স্পোর ফরমেশন বা রেণু উৎপাদন। এটা হচ্ছে রেণু উৎপাদনের গঠন। যখন রেণু উৎপাদন করে সেই সময় এরা কি করে না, এদের মধ্যে যে স্পোর দেখতে পাওয়া যায় তার বাইরে ট্রু সেল ওয়াল বা নির্দিষ্ট যে কোষ প্রাচীর সেটা আমরা দেখতে পাবো। ওকে, বোঝা গেল? স্যাপ্রোফাইটস স্লাইম মোল্ডসের পর আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে আমাদের কাছে ইউগ্লিনয়েডস, প্রোটোজোয়ান। বেশ, আগে প্রোটোজোয়ানটাই বুঝি, তারপরে যাব। তাহলে এই যে তিনখানা জায়গা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। ওকে, তিনখানা জায়গা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট এরপরে যাচ্ছি আমরা ইউগ্লিনয়েডসে। ঠিক আছে, এরপরে আমরা যেখানে যাব সেটার নাম হচ্ছে, সেই পার্টটার নাম হচ্ছে ইউগ্লিনয়েডস। ইউগ্লিনয়েডস, এই যে ইউগ্লিনয়েডস এর কথা বলছি, এর মধ্যে একমাত্র একজনাই একটা সদস্যকে দেখতে পাওয়া যায়, সেটার নাম হচ্ছে ইউগ্লিনা। সেই ইউগ্লিনার মধ্যে একটা অদ্ভুত ধরনের মোড অফ নিউট্রিশনকে আমরা দেখতে পাই। ইউগ্লিনা কেমন দেখতে হয় না, এরকম ধরনের ওর মধ্যে একটা স্ট্রাকচার রয়েছে। ঠিক আছে, সেই ইউগ্লিনার একটা লম্বা এরকম ফ্লাজেলা দেখতে পাওয়া যায়, তার পাশে একটা এরকম ছোট্ট ফ্লাজেলা থাকে। এর মধ্যে একটা প্রপার নিউক্লিয়াস রয়েছে। সালোক সংশ্লেষ করার জন্য এর মধ্যে ক্লোরোফিল বর্তমান, ঠিক ক্লোরোফিল এ আর বি, যেটা বড় উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যায়। ওকে, আবার হলোজোইক মোড অফ নিউট্রিশনের জন্য এর মধ্যে মুখও বর্তমান রয়েছে, যাকে আমরা গালেট বলি। বেশ, তাহলে ইউগ্লিনার মধ্যে যে মোড অফ নিউট্রিশন পাওয়া যায় সেটা হচ্ছে কি বলা হয় মিক্সোট্রফিক। মিক্সোট্রফিক মোড অফ নিউট্রিশন আমরা দেখতে পাই। তার মানেটা কি, এরা দিনের আলোতে, কি লিখব, দিনের আলোতে এরা ফটোসিনথেসিস করে। দিনের আলোতে এরা ফটোসিনথেসিস করে, কিন্তু রাতে এদের মধ্যে হলোজোইক মোড অফ নিউট্রিশন দেখতে পাওয়া যায়। যেরকম আমাদের সরাসরি কোনো একটা খাবারকে গ্রহণ করলাম, দিয়ে হজম করছি, তাহলে রাতে কি পাবো, হলোজোইক। তাহলে কি হচ্ছে দেখো, অটোট্রপিক আর হেটেরোট্রপিক দুটোই রয়েছে। সেই কারণের জন্য এদেরকে বলা হয় মিক্সোট্রফিক মোড অফ নিউট্রিশন এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে ইউগ্লিনার ক্ষেত্রে দুটো ফ্লাজেলা থাকে, এটাও বললাম। কি বললাম,
টু ফ্লাজেলা, ক্লোরোফিল বর্তমান, ক্লোরোফিল কি কি না ক্লোরোফিল এ আর বি, এই দুটো টাইপের ক্লোরোফিলকেই আমরা এখানে দেখতে পাই। ওকে, দুটো টাইপের ক্লোরোফিলকেই আমরা এখানে দেখতে পাই। তাহলে কি কি হলো? ক্রায়োসোফাইটস, ডাইনোফ্লাজেলেটস, স্লাইম মোল্ডস, ইউগ্লিনয়েডস। এছাড়া আরেকটা আছে, সেটাকে বলা হয় প্রোটোজোয়ান্স। ঠিক আছে, প্রোটোজোয়ান্স, বেশ ওটা একটা নেক্সট পেজেই করি। প্রোটোজোয়ান, প্রোটিস্ট। নাম থেকেই বুঝতে পারছো, প্রোটো মানে কি ছোট, জোয়ান্স মানে হচ্ছে অ্যানিমাল, তাহলে ছোট অ্যানিম্যালের মতো হবে। তাহলে এই অ্যানিম্যাল কখনো কি নিজের খাবার নিজে তৈরি করতে পারে? পারে না। তাহলে তাদের মধ্যে অলওয়েজ কি দেখতে পাবো? হেটেরোট্রপিক মোড অফ নিউট্রিশন এদের ক্ষেত্রে পাওয়া যায়। তাহলে এগেন হেটেরোট্রফিক মানে পরভোজী পুষ্টি সম্পন্ন প্রাণী এরা। ক্লিয়ার? তো পরভোজী পুষ্টি সম্পন্ন হলে এই যে প্রোটোজোয়ান্স রয়েছে তাদের মধ্যে প্রথম যে প্রোটোজোয়ান্সটাকে আমরা দেখতে পাবো তাকে আমাদের বলা হয় অ্যামিবয়েড প্রোটোজোয়ান। অ্যামিবয়েড প্রোটোজোয়ান। এই যে প্রোটোজোয়ান্স গুলোকে আমরা ভাগ করব, তারা অ্যাকচুয়ালি তাদেরকে ভাগ করা হয় তাদের গমনের মানে কোন ভাবে তাদের বিভিন্ন স্টেজ মানে গমনের সাহায্যের অঙ্গ দিয়ে একে আমরা ভাগ করি। তাহলে অ্যামিবয়েড প্রোটোজোয়ান তার মধ্যে কে পড়ে? এটা এন্টামিবা হিস্টোলাইটিকা, আমাশয় রোগের জন্য তাহলে এন্টামিবা হিস্টোলাইটিকা যে রয়েছে তার মধ্যে কি দেখতে পাওয়া যায়? এর মধ্যে সিউডোপোডিয়া তৈরি হয়। এরকম ধরনের একটা স্ট্রাকচার ধরনাও রয়েছে। সেই স্ট্রাকচারটা আমার এরকমভাবে একটা পায়ের মতো স্ট্রাকচারকে তৈরি করলো। ওকে, সেই পায়ের মতো স্ট্রাকচারটা সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে। এরপরে ধরে নাও নিজের বডিটাকে ওইদিকে এগিয়ে নিয়ে ওইদিকে যাচ্ছে। ওকে, তাহলে এইরকমভাবে সিউডোপোডিয়া তৈরি করে। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটাকে কি বলবো? সিউডোপোডিয়া। এই সিউডোপোডিয়া আমার অ্যামিবয়েড প্রোটোজোয়ান্সের মধ্যে দেখতে পাওয়া যায়। অ্যামিবয়েড প্রোটোজোয়ানের গমনাঙ্গ হিসেবে সিউডোপোডিয়াকে আমি দেখতে পাই। ওকে, তাহলে অ্যামিবয়েড প্রোটোজোয়ানের পর আমার কাছে কি চলে আসবে না সিলিয়েটেড প্রোটোজোয়ান। সিলিয়েটেড প্রোটোজোয়ান, সিলিয়েটেড প্রোটোজোয়ান মানে এদের মধ্যে তাহলে নিশ্চয়ই গমনাঙ্গ হিসেবে সিলিয়া থাকবে। সিলিয়েটেড প্রোটোজোয়ান আমরা দেখতে পাই যে এরকম চপ্পলের মতো দেখতে আমাদের কাছে একটা প্রোটোজোয়া আছে, তার গোটা গায়েতে এরকম ছোট 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 হেয়ার লাইক আউটগ্রোথ, বাইরে চুলের মতো এরকম বাইরের দিকে রয়েছে। ক্লিয়ার? ওকে, এর এখানে একটা এরকম নিউক্লিয়াস, তারপর একটা গোল নিউক্লিয়াস, এদিকে একটা কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল ফুলের মতো, এদিকে আর একটা কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল। এই প্রোটোজোয়ানটার নাম হচ্ছে প্যারামেসিয়াম। ওকে, প্যারামেসিয়াম অরেলি হতে পারে, প্যারামেসিয়াম কর্ডাটাম হতে পারে, যে কোনো সাইন্টিফিক নেমই দিতে পারো। তাহলে এর নাম কি বললাম? প্যারামেসিয়াম। তাহলে প্যারামেসিয়াম স্পিসিস। তাহলে এই যে প্যারামেসিয়াম দেখতে পাচ্ছ তার গায়েতে যে হেয়ার লাইক আউটগ্রোথ এটাকে বলা হয় সিলিয়া। এই সিলিয়ার সাহায্যে ওরা একটা জায়গা থেকে ধরে নাও এইখানে রয়েছে, এইখান থেকে ওরা সামনের দিকে এইভাবে গমন করে। ওকে, তাহলে কিরকম? এরকম রয়েছে, তারপরে এরকম গেল, তারপর আবার এরকম, তারপর আবার এরকম, এইভাবে ওরা গমন করে। তাহলে এই ধরনের গমন করে বলে এদেরকে সিলিয়েটেড প্রোটোজোয়ান বলা হয়। ক্লিয়ার? নেক্সট চলে আসো 3 নম্বরে, ফ্লাজেলেটেড। ফ্লাজেলেটেড প্রোটোজোয়ান। এই ফ্লাজেলেটেড প্রোটোজোয়ানের মধ্যে কিরকম ধরনের স্ট্রাকচার দেখতে পাবো না এরকম ধরনের একটা স্ট্রাকচারকে দেখতে পাওয়া যায়। ধরে নাও এইটা হচ্ছে আমার কাছে প্রোটোজোয়ানটা, তারপর একটা এরকম ফ্লাজেলা রয়েছে। ওকে, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে ট্রাইপ্যানোসোমা। যার স্ট্রাকচার আমি এখানে আঁকলাম এর নাম হচ্ছে ট্রাইপ্যানোসোমা। ঠিক আছে, এ কি করে? স্লিপিং সিকনেস বা ঘুম রোগ বলে একটা রোগের জন্য দায়ী। ঘুম রোগের জন্য দায়ী। ঠিক আছে, স্লিপিং সিকনেস। ওকে, বোঝা গেছে? তা ফ্লাজেলেটেড প্রোটোজোয়ানের পর লাস্ট যেটা দেখতে পাওয়া যায় 4 নম্বরে, সেটাকে বলা হয় কি না স্পোরোজয়েড প্রোটোজোয়ান। ঠিক আছে, ফ্লাজেলেটেড প্রোটোজোয়ানের পর আমরা যেটা দেখতে পাবো সবার লাস্টে যেটা, সেটা হচ্ছে আমার কাছে কি স্পোরোজয়েড প্রোটোজোয়ান। ওকে, বা স্পোরোজোয়ান্স। তাহলে স্পোরোজোয়ান্সের মানে হচ্ছে এদের মধ্যে লাইফ সাইকেলের একটা স্টেজে এরা কি তৈরি করে না স্পোর তৈরি করে।
সেই জন্য। যেমন এর এক্সাম্পল আমরা পাই কি, ম্যালেরিয়া রোগের জীবাণু প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ওভেলি, প্লাজমোডিয়াম অরিলি, যা ইচ্ছা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এই যে স্পোরোজোয়ান্সের মেন, একে স্পোরোজোয়ান্স কেন বলে না, এদের জীবনের একটি দশায় রেণু উৎপন্ন করে বা রেণু উৎপন্ন করে, সেই কারণের জন্য এদেরকে আমরা কি বলি না স্পোরোজোয়ান্স। এই চারটে টাইপের প্রোটোজোয়ান্সকে আমরা দেখতে পাই। দেখো এবার এই যে যেগুলো আমি তোমাদেরকে বললাম সেগুলো প্রত্যেকটা জিনিস চিন্তার কোনো কারণ নেই। দেখো প্রত্যেকটা জিনিস আমি তোমাদের কাছে নোটও করে রেখেছি, ঠিক আছে, প্রত্যেকটা তোমাদের হেল্প করার জন্য নোটও করে দিয়েছি। দেখো কি বলা আছে না, প্রোটোজোয়ান্সকে চারটি প্রধান দলের মধ্যে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম যেটা রয়েছে দেখো অ্যামিবয়েড প্রোটোজোয়ান। কি বললাম না, বেশিরভাগ জলাশয়ের মধ্যে পাওয়া যায়, যে তার এরা কি হচ্ছে না লবণাক্ত জলের মধ্যে এদের মধ্যে সিউডোপোডিয়া রয়েছে, এদের আকৃতি পরিবর্তন করতে পারে। তারপর রয়েছে দেখো ফ্লাজেলেটেড প্রোটোজোয়ান, এদের নাম অনুসারে এদের মধ্যে ফ্লাজেলা বর্তমান, মুক্ত জীবিকার পাশাপাশি এরা পরজীব হতে পারে, ঠিক আছে, যেমন ইউগ্লিনা রয়েছে। সিলিয়েটেড প্রোটোজোয়ান, তারপর রয়েছে দেখো সিলিয়েটেড প্রোটোজোয়ান, এদের সারা শরীরে সিলিয়া বর্তমান থাকে, ক্লিয়ার। তারপর রয়েছে দেখো স্পোরোজোয়ান, এই জীবগুলো কি হচ্ছে না এদের জীবনচক্রের মধ্যে একটা স্পোর সদৃশ্য পর্যায়ে রয়েছে, যেমন ধরো নাও ম্যালেরিয়ার পরজীবী, ওকে, প্লাজমোডিয়াম বলা আছে। তারপর হচ্ছে স্লাইম মোল্ড বা স্লাইম ছাঁচ লেখা রয়েছে এখানে, স্লাইম মোল্ড। স্লাইম মোল্ডগুলো হচ্ছে কি স্যাপ্রোফাইটিক জীব, তারা মৃত বা ক্ষয়প্রাপ্ত পদার্থকে খায়, এবং ক্ষুদ্র জীব যারা, যাদের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস রয়েছে। কেমন করে তৈরি হয় সেটাও দেখালাম। সাধারণত স্লাইম মোল্ডগুলো প্লাজমোডিয়াম নামে সমষ্টি উৎপন্ন, দেখো প্লাজমোডিয়াম নামের সমষ্টির উপস্থিতি দ্বারা চিহ্নিত করা যায়, এমনকি এদেরকে খালি চোখেও দেখতে পাওয়া যায়, ক্লিয়ার। ক্রায়োসোফাইটস অ্যান্ড ডাইনোফ্লাজেলেটস এবং ইউগ্লিনয়েডস। ক্রায়োসোফাইটস, ডাইনোফ্লাজেলেটস আর ইউগ্লিনয়েডস, এই তিনটেই হচ্ছে আমার কাছে সালোক সংশ্লেষকারী। ক্রায়োসোফাইটসকে সমুদ্রের জলে দেখতে পাওয়া যায় এবং স্বাদু জলেও কিছু পরিমাণে পাওয়া যায়। এদেরকে চিফ প্রডিউসার অফ ওশেন বলা হয়। এরা প্যাসিভলি ফ্লোট করে, ওকে, এদের সিলিকন দিয়ে এদের কোষ প্রাচীর তৈরি হচ্ছে। এরা যখন মারা যায় সেই কোষ প্রাচীর মাটির নিচে জমা হয়ে ডায়াটোমিয়াস আর্থ তৈরি করে, ক্লিয়ার। ওকে, ডাইনোফ্লাজেলেটসে কি দেখতে পাবো না, ডাইনোফ্লাজেলেটসে সেলুলোজিক সেল প্লেট, গায়ের বাইরে সেলুলোজের সেল প্লেট তৈরি হয়েছে। সেই সেলুলোজের সেল প্লেট ছাড়া ডাইনোফ্লাজেলেটস নামটা হচ্ছে তার কারণ এদের মধ্যে দুটো বড় ফ্লাজেলা বর্তমান, সেই দুটো বড় ফ্লাজেলার রেসপেক্টে এদের এই নাম করা হয়। এদের মধ্যে যেটা গনিওলিক্স রয়েছে, সে বিষাক্ত পদার্থ টক্সিন সমুদ্রের মধ্যে রিলিজ করে, যার কারণের জন্য রেড টাইড তৈরি হয়, ওকে, রেড টাইড তৈরি হলে মাছ মারা যেতে দেখতে পাওয়া যায়। ইউগ্লিনয়েডস প্রোটোজোয়ান্স একটু অদ্ভুত ধরনের, এরা দিনের বেলা ফটোসিনথেসিস করে, রাত্রিবেলা হলোজোইক মোড অফ নিউট্রিশন দেখায়, সেই জন্য এদেরকে মিক্সোট্রফিক মোড অফ নিউট্রিশনের মধ্যে রাখা হয়, ক্লিয়ার। ওকে, নেক্সট আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ফাঙ্গাস বা ছত্রাকের গ্রুপ। এই যে ফাঙ্গাস বা ছত্রাকের গ্রুপটা রয়েছে, এই ছত্রাককে আমার প্রথম নিয়ে আসছে না, এইটাকেই আমি দেখতে পাচ্ছি 5 কিংডম ক্লাসিফিকেশনে যে নতুন কিংডমটা আসছে সেটাই হচ্ছে আমার ফাঙ্গি কিংডম, ক্লিয়ার। ওকে, তাহলে 5 কিংডম ক্লাসিফিকেশনে ইস্ট কোষ ছাড়া প্রায় সব ছত্রাকেরই ফিলামেন্টাস গঠন দেখতে পাওয়া যায়। তাহলে একটা জিনিস তুমি বুঝতে পারলে যে ছত্রাককে যদি আমরা পড়ি, ছত্রাকের হচ্ছে ফাঙ্গাস, কিংডম ফাঙ্গি, কিংডম ফাঙ্গিকে যদি আমাদের পড়তে হয় তাহলে এদের মধ্যে ইস্ট, এদের মধ্যে ইস্ট হচ্ছে আমার কাছে কি এককোষী, আর বাকিদের মধ্যে কি দেখতে পাবো না এরকম একটা সূত্রাকার অংশ দেখতে পাওয়া যায়। বাকিদের মধ্যে এরকম সূত্রাকার অংশ দেখতে পাওয়া যায়। এই যে সূত্রাকার অংশগুলোকে আমি দেখাচ্ছি, এদেরকে বলা হয় কি না, এদেরকে বলা হয় হাইফি। এই হাইফি আবার দু রকমের হতে পারে, কিরকম দেখো, এই হাইফি আবার দু রকমের হতে পারে। একটা ক্ষেত্রে হাইফিটা এরকম ধরনের গেল, তার মধ্যে দাঁড়া এইটা ধরনের যাচ্ছে হাইফি,
তার মধ্যে প্রচুর নিউক্লিয়াস রয়েছে। তার মানে শুধু নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, কোনো রকম সাইটোপ্লাজমের বিভাজন হয়নি, দিয়ে হাইফিটা তৈরি হয়েছে, তাই তো? তাহলে একে কি বলা হবে? মাল্টি নিউক্লিয়েটেড হাইফি বা সিনোসাইটিয়াম। ওকে, তাহলে একে কি বলবো আমি? মাল্টি নিউক্লিয়েটেড হাইফি বা সিনোসাইটেড হাইফি। ওকে, সাধারণত এইরকম হাইফি প্রিমিটিভ লেভেলের হাইফির মধ্যে আমরা দেখতে পাবো, প্রিমিটিভ লেভেলের যে ছত্রাকগুলো রয়েছে তার মধ্যে দেখতে পাবো। আর একটা হচ্ছে কি, আমাদের কাছে এরকম ধরনের একটা ফাঙ্গাস রয়েছে, তার ক্ষেত্রে হাইফিটা এরকম, তাতে কি হয়েছে, একটা করে এরকম তৈরি হয়েছে, একটা করে দেওয়াল উঠেছে, একটা করে তৈরি হয়েছে নিউক্লিয়াস, একটা করে দেওয়াল উঠেছে। তাহলে এইরকম ধরনের যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি, তাহলে বুঝতে পারছি যে একে আমি কি বলবো? সেপ্টেড হাইফি। সেপারেশন রয়েছে, সেপ্টেড হাইফি। তাহলে এই যে সিনোসাইটিয়াম যার কথা বলছি তাকে আমি অ্যাসেপ্টেড হাইফিও বলতে পারি, তাই তো? সিনোসাইটেড হাইফিকে আর কি বলতে পারি? অ্যাসেপ্টেড, অ্যাসেপ্টেড হাইফি। আর একে আমি কি বলবো? সেপ্টেড হাইফি। এটা সাধারণত অ্যাডভান্স ফাঙ্গাসের মধ্যে আমরা দেখতে পাবো। এবার হাইফি সম্পর্কে আমরা জেনে গেলাম। এবার যেটা হচ্ছে হাইফিগুলো, ধরে নাও এই যে হাইফিগুলো, এই একটা হাইফি গেল, আবার এর নিচে আর একটা হাইফি, তার নিচে আর একটা হাইফি, তার নিচে আবার একটা হাইফি, দিয়ে এরকমভাবে হাইফিগুলো ধরে নাও একটা নেটওয়ার্ক তৈরি করেছে। এই হাইফির যে নেটওয়ার্কটাকে দেখতে পাবো, একে আমরা কি বলি? একে বলা হয় মাইসেলিয়াম। একে কি বলবো আমি? মাইসেলিয়াম। ওকে, তাহলে ফাঙ্গাসের প্রথমে হাইফি তৈরি হলো, সেই হাইফি একটা নেটওয়ার্ক তৈরি করলো, সেই নেটওয়ার্ককে বলবো আমি মাইসেলিয়াম। এই মাইসেলিয়াম মাটির মধ্যে ছড়িয়ে যেতে পারে। ওকে, এই মাইসেলিয়াম মাটির মধ্যে ছড়িয়ে যেতে পারে। তাহলে হাইফি সম্পর্কে আমাদের আইডিয়া ক্লিয়ার হলো। নেক্সট চলে আসো, কি বলছে দেখো, যে ছত্রাকের দীর্ঘ সুতোর মতো গঠন নিয়ে গঠিত, যা হাইফি নামে পরিচিত। এই হাইফি একত্রে বলা হয় মাইসেলিয়াম। ওকে, এটি জালকের মতো অংশকে তৈরি করে। ছত্রাকের একটি কোষ প্রাচীর রয়েছে যা কাইটিন এবং পলিস্যাকারাইড দ্বারা গঠিত। এই ছত্রাকের মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে এর বাইরে যে কোষ প্রাচীরটা সেটা কাইটিন দ্বারা তৈরি হয়। ওকে, কোষ প্রাচীর একটি প্রোটোপ্লাস্ট নিয়ে গঠিত, যা কোষের ঝিল্লি, সাইটোপ্লাজম, কোষের অর্গানেলি ও নিউক্লিয়াসের মতো অন্যান্য অংশগুলির মধ্যে পার্থক্য করে। ওকে, নিউক্লিয়াস ঘন, মানে আর কি যেরকম ইউক্যারিওটিক হয় ঠিক ওই রকম ধরনের নিউক্লিয়াস এর মধ্যেও দেখতে পাবো, কারণ এটা ইউক্যারিওটিক সেল। ক্লিয়ার? তো হাইফির পরে এরপরে যেটাতে চলে আসবো আমরা, সেটা হচ্ছে যে একে কতগুলো ভাগে ভাগ করতে পারা যায়। একে কতগুলো ভাগেতে আমরা ভাগ করতে পারি, যেরকম ফাঙ্গাসের মধ্যে বিভিন্ন ধরনের জনন পদ্ধতি দেখতে পাওয়া যায়, সেই জনন পদ্ধতির উপরেই এদের ভাগগুলো করা হয়েছিল অ্যাকচুয়ালি। বোঝা গেছে? তাহলে প্রথম দেখো যে এই ফাঙ্গাসের মধ্যে যে ভাগটাকে ফার্স্টে দেখা যায়, সেই ভাগটাকে আমরা কি বলি? সেই ভাগটার নাম হচ্ছে ফাইকোমাইসিটিস। ঠিক আছে, মাইকোটা ওয়ার্ডটা এসছে ফাঙ্গাস থেকে। ফাইকোমাইসিটিস যে গ্রুপটা রয়েছে, সেই গ্রুপের মধ্যে যে ছত্রাকগুলোকে দেখতে পাবো তাদের মধ্যে একদম আর কি প্লেন বেসিক লেভেলে দেখতে পাওয়া যায়। এবার এই যে ফাইকোমাইসিটিস যে গ্রুপটা রয়েছে, এদেরকে আমরা কি বলি? এরা সাধারণত জলজ অবস্থায় বা জলের উপরে এদেরকে দেখতে পাওয়া যায়, তো এদেরকে অ্যালগাল ফাঙ্গিও বলা হয়। ঠিক আছে, এদের আরেকটা নাম কি বললাম? অ্যালগাল ফাঙ্গি। তাহলে জলের কাছাকাছি এরা অবস্থান করে বলে, জলের কাছে অবস্থান করে বলে এদেরকে অ্যালগাল ফাঙ্গি বলা হয়। এবার এই যে ফাইকোমাইসিটিস গ্রুপটা রয়েছে, এদের মধ্যে প্রথম যেটা দেখতে পাবো যে অ্যাসেপ্টেড। ওকে, অ্যাসেপ্টেড হাইফি, মানে এই একটু আগে যেটা দেখছিলাম অ্যাসেপ্টেড হাইফি, সেই অ্যাসেপ্টেড হাইফি পাওয়া যায়। তাহলে বুঝতেই পারছো যে এদের মধ্যে একদম নর্মাল লেভেল অফ আমার ফাঙ্গাসকে দেখতে পাচ্ছি। এদের মধ্যে রিপ্রোডাকশনের মধ্যে কি দেখতে পাবো দেখি। তাহলে সেকেন্ড পয়েন্টে কি বললাম? সেকেন্ড পয়েন্ট বললাম এদের ক্ষেত্রে কি পাবো? অ্যাসেপ্টেড হাইফি। এখন অ্যাসেপ্টেড হাইফি বলতে আমরা বুঝে যাব রিপ্রোডাকশনে ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয় এদের ফ্রাগমেন্টেশন বা খণ্ডীভবনের মাধ্যমে।
খন্ডি ভবন। ওকে, অযৌন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জনন হয় জুস্পোর বা চলরেণু উৎপন্নকরণের মাধ্যমে, চলরেণু উৎপন্নকরণ। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন হয় এদের সাধারণত রেণু উৎপাদনের মাধ্যমে, ক্লিয়ার, বা জাইগোস্পোর উৎপাদনের মাধ্যমে, ক্লিয়ার, বোঝা গেল? জাইগোস্পোর তৈরি করার মাধ্যমে। তাহলে এই তিনটে হয়ে যাচ্ছে এদের বৈশিষ্ট্য। এদের উদাহরণ যদি পড়ি তাহলে উদাহরণে মনে রাখবো RAM, আর ফর রাইজোপাস, ওকে, A ফর অ্যালবিউগো, আর M ফর মিউকর। ওকে, রাইজোপাসকে আমরা কি বলি না, রাইজোপাসকে আমাদের ব্রেড মোল্ড বলা হয়। ওকে, তাহলে রাইজোপাস, অ্যালবিউগো আর মিউকর, এর মধ্যে রাইজোপাস হয়ে যাচ্ছে আমাদের কাছে কি ব্রেড মোল্ড, ক্লিয়ার? নেক্সট এরপর যেটা দেখতে পাবো সেটা ফাইকোমাইসিটিসের পর আমরা যেটা পাই সেটাকে বলা হয় অ্যাসকোমাইসিটিস। এই যে অ্যাসকোমাইসিটিস গ্রুপটা, এদের দেখতে অনেকটা থলের মতো, এরকম ধরনের থলে হয় না, এরকম থলির মতো দেখতে। তাহলে থলির মতো দেখতে বলে এদেরকে বলা হয় স্যাক ফাঙ্গি। ওকে, একে বলা হয় স্যাক ফাঙ্গি, থলি সেরকম স্যাক ফাঙ্গি এদের বলা হয়। এদের যে স্পেশাল একটা, আচ্ছা স্পেশালিটিটা আগে বলে নি। স্পেশালিটিটা হচ্ছে এরা গু গোবরের উপর জন্মাতে পারে। তাহলে গু গোবরের উপর যে ধরনের ফাঙ্গাসগুলো জন্মায় তাদেরকে বলা হয় কপ্রোফিলাস। ওকে, কি বলবো, এরা হচ্ছে কপ্রোফিলাস, কপ্রোফিলাস ফাঙ্গাস। এদের মধ্যে সেপ্টেড হাইফি পাবো, সেপ্টেড হাইফি দেখতে পাওয়া যায়। ওকে, ঠিক আছে, সেপ্টেড হাইফি ছাড়া আর কি দেখতে পাবো রিপ্রোডাকশনের ক্ষেত্রে, আচ্ছা হাইফি হয়ে গেল। নেক্সট এবারে চলে এসো রিপ্রোডাকশন। রিপ্রোডাকশনে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এদের মধ্যেও খন্ডি ভবন হয়, খন্ডি ভবন দেখতে পাওয়া যায়। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সেরকম খুব একটা পাওয়া যায় না, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন এদের ক্ষেত্রে কি দেখতে পাবো না, অ্যাসকোস্পোর বা অ্যাসকোরেণু তৈরি হয়। ঠিক আছে, অ্যাসকোস্পোর তৈরি হয়, যেটা কীরকম ভাবে না, যেটা এরকম একটা গদার মতো স্ট্রাকচার রয়েছে, তার ভেতরে এরকমভাবে তৈরি হয়। কতগুলো অ্যাসকোস্পোর তৈরি হয় স্যার না, 2 to 8, 2 থেকে 8টা অ্যাসকোস্পোর তৈরি হয়, যেটা হ্যাপ্লয়েড নাম্বার, মানে হ্যাপ্লয়েড এর মধ্যে ইয়ে থাকে, ক্লিয়ার? এর উদাহরণ যদি বলি তাহলে উদাহরণের মধ্যে কি হবে, পি ফর হচ্ছে পাক্সিনিয়া। ওকে, পাক্সিনিয়া গ্রামিনিস এ কি করে, গমের মরিচে রোগ, গমের মরিচে রোগ, গমের মরিচে রোগের জন্য একে দেখতে পাওয়া যায়। ওকে, নেক্সট এ ফর হচ্ছে আমার কাছে, নেক্সট এ ফর হচ্ছে আমার কাছে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে অ্যাসপারজিলাস। হ্যাঁ, অ্যাসপারজিলাস। এন ফর হচ্ছে নিউরোস্পোরা, নিউরোস্পোরা। একে ড্রসোফিলা অফ প্ল্যান্ট কিংডম বলা হয়। ঠিক আছে, উদ্ভিদ রাজ্যের ড্রসোফিলা, যাবতীয় জেনেটিক্যাল স্টাডি এই নিউরোস্পোরার উপর করা হয়। তাহলে কি লিখবো এখানে, ড্রসোফিলা অফ পিকে, পিকে মানে হচ্ছে প্ল্যান্ট কিংডম। ওকে, ওয়াই ইস্ট ইউনিসেলুলার, সি হচ্ছে ক্ল্যাভিসেপস। ক্ল্যাভিসেপস আমার এলএসডি যে ড্রাগ, সেই এলএসডি তৈরি করার জন্য ব্যবহার হয়। ওকে, তাহলে প্যানিক মনে রাখবে। এছাড়াও আরো দুটো উদাহরণ বলে রাখি, অ্যাসকোমাইসিটিসের মধ্যে কি পড়ে, মরেলস আর ট্রাফেলস। এগুলো হচ্ছে এডেবেল বা খাদ্য হিসেবে গ্রহণ করা হয়, এগুলোকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। তাহলে ফাইকোমাইসিটিস হয়ে গেল, অ্যাসকোমাইসিটিস হয়ে গেল।
নেক্সট এরপরে আমার কাছে যেটা রয়েছে সেটাকে আমরা কি বলি, বেসিডিওমাইসিটিস। ঠিক আছে, এই যে বেসিডিওমাইসিটিস যে গ্রুপটা রয়েছে এদেরকে দেখতে অনেকটা ব্যাঙের ছাতার মতো। এই যে ব্যাঙের ছাতার যে ক্যাটাগরিটা আমরা দেখি সেটা হচ্ছে এই বেসিডিওমাইসিটিসের মধ্যে পড়ে। ক্লিয়ার? ওকে, তাহলে এদেরকে কি বলা হয় না, এদেরকে বলা হয় ব্র্যাকেট ফাঙ্গি। কারণ গাছের মধ্যে, কাঠের গুড়ির মধ্যে দেখতে পাবে ওই ব্র্যাকেটের মতো এরা আটকে রয়েছে, তাহলে এদেরকে ব্র্যাকেট ফাঙ্গি বলা হয়। কেমন স্ট্রাকচার হবে স্যার ব্র্যাকেট ফাঙ্গির? না এইটা যদি আমার কাছে গাছের গুড়িটা হয় তাহলে গাছের গুড়ির মধ্যে আমরা কি দেখবো না, এরা এরকম ব্র্যাকেটের মতো এরকম ভাবে আটকে রয়েছে। ওকে, তাহলে এগুলো হয়ে যাচ্ছে কি ব্র্যাকেট ফাঙ্গি বলা হয়। বেশ, এরা কোন জায়গায় জন্মায়? নর্মাল কন্ডিশনেই এরা জন্মায়, যেখানে হিউমিড আর্দ্র উষ্ণ অঞ্চল রয়েছে। এদের মধ্যেও সেপ্টেট হাইফি আমি দেখতে পাবো, সেপ্টেট হাইফি আমি দেখতে পাবো। এদের ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয় খণ্ডি ভবনের মাধ্যমে, আর সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় বেসিডিও স্পোরের মাধ্যমে। বেসিডিও স্পোরটা এরকম ভাবে তৈরি হয়। কতগুলো তৈরি হয়েছে? 1 2 3 4। তাহলে কি লিখবো? বেসিডিও স্পোর বা বেসিডিও রেণু। এই বেসিডিও রেণু তৈরি হওয়ার মাধ্যমে এরা তৈরি হয়। এটা কোথায় তৈরি হয়েছে? বাইরে তৈরি হয়েছে। তাহলে এটাকে বলবো এক্সোজেনাস স্পোর। আর অ্যাসকোস্পোর কিন্তু ভেতরে তৈরি হয়েছে, তাহলে ওটাকে বলা হয় এন্ডোজেনাস স্পোর। এটাও মনে রাখতে পারো। ঠিক আছে, বেসিডিওমাইসিটিসের এক্সাম্পল কি মনে রাখবো না, বেসিডিওমাইসিটিসের এক্সাম্পল হচ্ছে আমাদের কাছে না পি ফর হচ্ছে আমার কাছে এখানে পাক্সিনিয়া। ওকে, আচ্ছা পাক্সিনিয়া এখানে ওটা লিখে দিয়েছি, ওটা হচ্ছে পাক্সিনিয়া নয়, এটা হচ্ছে পেনিসিলিন। এখানে দেখো আমি পাক্সিনিয়া লিখে ফেলেছি, কিন্তু পাক্সিনিয়াটা আসলে বেসিডিওমাইসিটিসের এক্সাম। তা পেনিসিলিয়াম প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি, পাক্সিনিয়া হচ্ছে এখানে। পাক্সিনিয়া হচ্ছে গমের মরিচে রোগ, গমের মরচে রোগ সৃষ্টি করে হচ্ছে পাক্সিনিয়া। ওকে, এ হচ্ছে আমরা যেটাকে দেখি ব্যাঙের ছাতা বলি অ্যাগারিকাস। আর ইউ ফর হচ্ছে আমার কাছে উস্টিলাগো। ঠিক আছে, ওকে, তাহলে এই হচ্ছে আমার তিনটে এক্সাম্পল। কার ক্ষেত্রে বললাম? বেসিডিওমাইসিটিসের মধ্যে। অ্যাসকোমাইসিটিস আর বেসিডিওমাইসিটিস মেইনলি আমার হায়ার ফাঙ্গাসের মধ্যে পড়ে। আর সবার লাস্টে আমরা যেটাকে দেখতে পাবো সেটার নাম হচ্ছে ডিউটেরোমাইসিটিস। ডিউটেরোমাইসিটিস, এই যে ডিউটেরোমাইসিটিস একে আমরা কি বলে থাকি না, এর মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না, তাই একে আমরা বলি ইমপারফেক্ট ফাঙ্গি। ওকে, ইমপারফেক্ট ফাঙ্গি বলা হয়। আর এদের মধ্যে আমরা যে হাইফি দেখতে পাবো সেটা সেপ্টেট। আচ্ছা, ইমপারফেক্ট ফাঙ্গি কেন বলে না? এদের মধ্যে কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন নেই বলে। ক্লিয়ার? বেশ, নেক্সট পয়েন্টে চলে এসো। নেক্সট পয়েন্টে এদের মধ্যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন খণ্ডি ভবনের মধ্যে মাধ্যমে হয়, আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন রেণু উৎপাদনের মাধ্যমে আমরা দেখতে পাই। এক্সাম্পল কি হবে না, এক্সাম্পল হচ্ছে এর ক্ষেত্রে সি ফর কোলিওট্রিকাম বা কোলিটোট্রাইকাম, কোলিওট্রিকাম। এ ফর হচ্ছে অল্টারনেরিয়া, আর টি ফর হচ্ছে ট্রাইকোডার্মা। ঠিক আছে, এই ট্রাইকোডার্মা, অল্টারনেরিয়া, কোলিওট্রিকাম এরা সাধারণত স্কিন ডিজিজ তৈরি করার জন্য, স্কিনে যে ফাঙ্গাল ডিজিজ হয় না সেই স্কিনের ফাঙ্গাল ডিজিজ এই ডিউটেরোমাইসিটিস গ্রুপটা করে থাকে। দেখো, তাহলে এই পুরো যে জায়গাটা ছিল, পুরো এরিয়াটা তোমাদের কাছে একটা ইজি চার্ট করে দিলাম, চিন্তার কোনো কারণ নেই। এর পুরো শ্রেণী বিভাগটা আবার আমি তোমাদের এখানে লেখা রয়েছে, সেটা আমি তোমাদের কাছে পড়ে দিচ্ছি। কি কি বলেছে দেখে নি। যা কিংডম ছত্রাক মানে ফাঙ্গাস কিংডমের মধ্যে স্পোরের গঠন দেখতে পাওয়া যায়, মানে এদের মধ্যে স্পোর ফরমেশন হয়। এর উপর ভিত্তি করে নিম্নলিখিত শ্রেণীবিন্যাসগুলি করা হলো। প্রথম দেখো লেখা রয়েছে কি জাইগোমাইসিটিস। ওকে, জাইগোমাইসিটিস যে গ্রুপটা রয়েছে সেখানে কি রয়েছে দেখো, এগুলি দুটি ভিন্ন কোষের সংমিশ্রণ দ্বারা গঠিত হয়।
যৌন স্পোরগুলির মধ্যে এদের জাইগোস্পোর দেখতে পাওয়া যায়। এই যে জাইগোমাইসিটিস, তাকেই আমরা এখানে ফাইকোমাইসিটিস বলে লিখেছি। জাইগোমাইসিটিস ওয়ার্ডটাকে আগে ইউজ করা হতো, ঠিক আছে, কারণ এদের মধ্যে সেক্সুয়াল স্পোর যেটা পাওয়া যায় সেটার নাম কি বলেছিলাম, জাইগোস্পোর, সেই জন্য নাম দেওয়া হয়েছে দেখো জাইগোমাইসিটিস। ক্লিয়ার? যেমন ধরো উদাহরণ দিয়েছে দেখো মিউকর, এদের মধ্যে দেখো লেখা রয়েছে হাইফি, যেটা সেটার মধ্যে সেপ্টা থাকে না, তাহলে অ্যাসেপ্টেড হাইফি এখানে আমরা দেখতে পাই। ক্লিয়ার? নেক্সট রয়েছে দেখো অ্যাস্কোমাইসিটিস, এদের মধ্যে কি রয়েছে থলি বা ছত্রাক, এটাকে কি বলেছিলাম স্যাক ফাঙ্গাস বলা হয়। তারা কপ্রোফিলাস মানে গু গোবরের উপর জন্মায়, তারপরে পচনশীল পরজীবী স্যাপ্রোফাইটিক হতে পারে। যৌন জননের জন্য যে স্পোর তৈরি হয় তাকে বলা হয় অ্যাস্কোস্পোর। ওকে, তাহলে এই যে অ্যাস্কোস্পোরের কথা দেখতে পাচ্ছি, সেই অ্যাস্কোস্পোর কতগুলো হয় না 4 to 8 ইন নাম্বার। ওকে, বা 2 to 6 অনেক জায়গাতে দেখতে পাবে। ওকে, কোথাও দেখতে পাচ্ছি কি অযৌন প্রজননের জন্য এখানে কি হয়েছে কনিডিওস্পোর তৈরি হয়। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য এখানে আমার কনিডিওস্পোর তৈরি হয়, সেটাও আমি লিখে রাখতে পারি। ঠিক আছে, অ্যাসেক্সুয়াল স্পোরের জন্য এখানে আমি কি লিখবো, কনিডিওস্পোর দেখতে পাওয়া যায়। দাঁড়াও, এখানে লিখছি দেখো অ্যাসেক্সুয়াল এ, অ্যাসেক্সুয়ালে কি হয় কনিডিও স্পোর দেখতে পাওয়া যায়। ওকে, বেশ, উদাহরণ রয়েছে দেখো সার্কোমাইসিটিসের উদাহরণ দেওয়া রয়েছে। ক্লিয়ার? নেক্সট রয়েছে আমার কাছে ব্যাসিডিওমাইসিটিস। ব্যাসিডিওমাইসিটিস মানে হচ্ছে এগুলো হচ্ছে মাশরুমের সব থেকে বেশি পাওয়া যায়, যেগুলোকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, সেটা তারপর ব্যাঙের ছাতা যেটা দেখতে পাই সেটার নাম হচ্ছে অ্যাগারিকাস। এদের মধ্যে ব্যাসিডিওমাইসিটিস কেন বলা হচ্ছে না, এদের মধ্যে বেসিক্যালি ব্যাসিডিওস্পোর রয়েছে। ব্যাসিডিওস্পোর কোথায় তৈরি হয় না এক্সোজেনাসলি, অলরেডি এটাও বলে দিয়েছি বাইরে তৈরি হয়। ওকে, নেক্সট রয়েছে দেখো আমার কাছে ডিউটেরোমাইসিটিস, একে বলা হয় কি অপূর্ণ ছত্রাক বা ইমপারফেক্ট ফাঙ্গি, কারণ এদের মতো অন্যান্য ছত্রাকের মতো নিয়মিত প্রজনন চক্র অনুসরণ করে না, বা এদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন যৌন জনন দেখতে পাওয়া যায় না। এ দেখো যৌনভাবে প্রজনন করে না। অযৌন প্রজননের মাধ্যমে কি কনিডিয়া দ্বারা ঘটে, একে যেমন ট্রাইকোডার্মা একটা উদাহরণ, যেটা আমাদের স্কিন ডিজিজ করে। ক্লিয়ার? নেক্সট এরপর আমাদের কাছে কয়েকটা পার্ট রয়েছে, সেগুলো একটুখানি চলে যাই। ওকে, বেশ, কি রয়েছে না এরপর আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ভাইরাস, ভাইরয়েড অ্যান্ড লাইকেন। এই তিনটে ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন্স, লাইকেন্স, এই জায়গাগুলো নিয়ে এবার আমরা একটু ডিসকাস করব। দেখো ফার্স্ট কি হচ্ছে ভাইরাস। তো ভাইরাসের যে আইডিয়া, সেই আইডিয়া প্রথম কে দিয়েছিলেন না লুই পাস্তুর, প্রথম এই র্যাবিস ভাইরাসের উপর কাজ করতে গিয়ে এটা দেখতে পান। ওকে, কি বলেছিলেন না লুই পাস্তুর, প্রথম হচ্ছে পাস্তুর ভাইরাসকে দেখেন। ওকে, তো দেখার পরেও ইনি কিন্তু চিনতে পারেননি বা নামকরণও করতে পারেননি। লুই পাস্তুর কি করেছিলেন না ভাইরাসের পজিশনস কীরকম, ভাইরাস কেমনভাবে ইনফেক্ট করতে পারে, সেই সব জায়গাগুলো উনি দেখেছিলেন। তার উপরে মেডিসিন তৈরি করেছিলেন। তোমরা জানো যে জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন কে না লুই পাস্তুর। পরবর্তীকালে এখানে আরেকজন বিজ্ঞানীর নাম আমরা দেখতে পাবো, তার নাম হচ্ছে কি না ডিমিট্রি ইভানুস্কি। তাহলে কি লিখবো, ডি ইভানুস্কি। ইনি একটা এক্সপেরিমেন্ট করেন, কিসের উপর এক্সপেরিমেন্টটা করেছিলেন না ইনি এক্সপেরিমেন্ট করেছিলেন সেটা টোবাকো মোজাইক ভাইরাসের উপর। ওকে, কি টোবাকো মোজাইক ভাইরাস, টিএমভি, যেটা আমরা দেখতে পাই। কেমন ধরনের দেখতে হয়, ধরে নাও এটা হচ্ছে তার ক্যাপসোমিয়ার, একটা আরএনএ ভাইরাস এটা। ওকে, তো এরকম একটা স্ট্রাকচারকে আমরা এখানে দেখতে পাই, আর এর মধ্যে আরএনএটা এরকম স্প্রিং এর মতো ভেতরে থাকে। তাহলে এই যে আরএনএ ভাইরাসটা রয়েছে সেটা কি করে, টোবাকো মানে তামাক গাছের মধ্যে মোজাইক মানে বিভিন্ন রঙের ছোপ তৈরি করে। তাহলে টোবাকো মোজাইক ভাইরাসের উপর ইনি এক্সপেরিমেন্টটা করেছিলেন। কি এক্সপেরিমেন্ট করেন না, এক্সপেরিমেন্টটা খুব সুন্দর। দেখো না এক্সপেরিমেন্টটা হচ্ছে যে একটা এরকম এরকম একটা বিকার নেন, ঠিক আছে, এই বিকারের উপরে উনি লাগান কি না একটা ব্যাকটেরিয়াল ফিল্টার। এই যেটা দেখতে পাচ্ছি এটার নাম কি, এটার নাম হচ্ছে আমার ব্যাকটেরিয়াল ফিল্টার। মানে কি স্যার বলে দিচ্ছি, দাঁড়া এক মিনিট। ব্যাকটেরিয়াল ফিল্টার মানে যে যার মাধ্যমে ব্যাকটেরিয়া ছেঁকে বার করা যায়। ঠিক আছে, তো ব্যাকটেরিয়াল ফিল্টারের মধ্যে উনি করেন যে এই টোবাকো মোজাইক ভাইরাসের একটা টেস্ট টিউবের মধ্যে নিয়েছিলেন। টেস্ট টিউবের মধ্যে টোবাকো মোজাইক ভাইরাসকে নেন, নেওয়ার পরে সেই টেস্ট টিউব থেকে এর ভেতরে
ওটাকে দিয়ে দেন। ঠিক আছে, এর ভেতরে দিয়ে দেওয়ার পরে কি দেখতে পান যে এই যে তরল পদার্থটা, এই তরল পদার্থটা পুনরায় একটা পাতাকে আবার আক্রমণ করতে পারে, একটা সতেজ পাতার মধ্যে এই ধরনের জীবাণুকে আবার করতে পারেন। ওকে, তাহলে একটা জিনিস প্রুফ করেন যে ভাইরাস ব্যাকটেরিয়ার থেকেও ছোট, যেটা ব্যাকটেরিয়াল ফিল্টারকে পাস করে যেতে পারে। তাহলে এখানে কি কি পয়েন্ট পাওয়া যায় না, 1 নম্বর হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়ার থেকে ছোট, এটা পান। 2 নম্বর পয়েন্টে যেটা পান সেটা হচ্ছে যে নতুন পাতাকে এ আবার ইনফেক্ট করতে পারে। ক্লিয়ার? তাহলে পাস করতে পারে এই একটা, আর কিসের উপর কাজ করেছিলেন এটা মনে রাখবে, টোব্যাকো মোজাইক ভাইরাসের উপর। তাহলে এই দুটো পয়েন্টকে একটু মাথার মধ্যে রাখবে। নেক্সট দেখতে পাচ্ছি কি 3 নম্বর, ভাইরাস নিয়ে আরও একজন রিসার্চ করেছিলেন, তার নাম হচ্ছে MW বেজারনিক। ইনি একটা মারাত্মক রেজাল্ট করেছিলেন। এরকম এই রিসার্চটাকে উনি আবার রিপিট করেন। ঠিক আছে, দেখো MW বেজারনিক ইনি কি করেন না, ইনি এই রিসার্চটা করার পরে, এই রিসার্চটা সেম টু সেম রিসার্চ একবার করেন। তো ইভোলুস কি বলেছিলেন যে ভাইরাসের আকৃতি হচ্ছে ব্যাকটেরিয়ার থেকে ছোট, এটা একটা পয়েন্ট আমরা পেয়ে গেছি। নেক্সট বেজারনিক যেটা বলেন যে ভাইরাস একটা ফ্লুইডের মতো, লিকুইড পদার্থের মতো, যার ফলে কি হয়, তিনি যদি কোনো একটা ফ্রেশ লিফকে যে ইনফেকশনটা করছে তার জন্য উনি একটা ওয়ার্ডকে এখানে ইউজ করেন, বলেন কন্টিজিয়াম ভাইভাম ফ্লুইডাম। তার মানে ভাইরাস হচ্ছে একটি বিষাক্ত তরল পদার্থ, আর তার সঙ্গে সঙ্গে ভাইরাস এই নামকরণটা উনি করেন। ঠিক আছে, ভাইরাস নামকরণ কে করেছিলেন? MW বেজারনিক। আর বলেছিলেন সেটা হচ্ছে কি কন্টিজিয়াম ভাইভাম ফ্লুইডাম। ঠিক আছে, কন্টিজিয়াম ভাইভাম ফ্লুইডাম মানে কি, ভাইরাস যেটা হচ্ছে সেটা একটা বিষাক্ত টক্সিন লিকুইড, মানে বিষাক্ত তরল পদার্থটা যেটা আবার পুনরায় এই কাজটা করতে পারেন। পরবর্তীকালে এর ওপরে 1935 স্ট্যানলি বলে একজন বিজ্ঞানী, নেক্সট হচ্ছে কত, স্ট্যানলি বলে একজন বিজ্ঞানী ভাইরাসকে ক্রিস্টাল করে, মানে ভাইরাসকে জমাট বাঁধিয়ে তার যে গঠনগত, তার যে আকৃতি, সেই আকৃতি সম্পর্কে বলেন। কে বলেছিলেন না, স্ট্যানলি। আকৃতি সম্পর্কে ধারণা দেন কে না, স্ট্যানলি। এটা সবার লাস্ট। তাহলে এই পরপর এই 4 জন বিজ্ঞানীর নাম আমরা রেডি করতে পারলাম। ঠিক আছে, নেক্সট এবারে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে ভাইরাসের ক্ষেত্রে এর জেনেটিক বস্তু হিসাবে এর কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে এবার একটু আলোচনা করা যাক। কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে, এর জিনগত উপাদান হিসাবে ডিএনএও দেখতে পাওয়া যেতে পারে বা আরএনএও দেখতে পাওয়া যায়। ওকে, কিন্তু কখনোই দুটো একসাথে বর্তমান থাকে না। ডিএনএর মধ্যেও আবার দুটো ধরন দেখতে পাওয়া যায়। কিরকম? একটা হচ্ছে একতন্ত্রী ডিএনএ, আর একটা হচ্ছে দ্বিতন্ত্রী ডিএনএ। তাহলে তাকে আমি কি লিখবো? একতন্ত্রী হলে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, SSDNA, আর ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ মানে হচ্ছে দ্বিতন্ত্রী ডিএনএ। দ্বিতন্ত্রী ডিএনএ আমরা পেয়ে থাকি হচ্ছে ফাজ ভাইরাসের মধ্যে। ফাজ ভাইরাস যাদেরকে বলা হয়, সেই ফাজ ভাইরাসের মধ্যে দ্বিতন্ত্রী ডিএনএ পাওয়া যায়। আর সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ কার মধ্যে পাওয়া যায় না, যেগুলো সাধারণত আমাদের মানুষদের দেহে আক্রমণ করে সেই ধরনের ভাইরাসগুলোর মধ্যে আমরা দেখতে পাবো। যেমন ধরে নাও মামস ভাইরাস, ঠিক আছে, পক্স, রুবেল্লা, এগুলো মামস, পক্স, ঠিক আছে, এগুলো। আর আরএনএ সাধারণত আমরা উদ্ভিদ ভাইরাসের মধ্যে দেখতে পাই। আরএনএ ভাইরাস কোথায় পাওয়া যায় না, উদ্ভিদের মধ্যে। যেমন ধরো এইটাই একটা দিলাম এক্সাম্পল, টোব্যাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে, টোব্যাকো মোজাইক ভাইরাসের গায়েতে এই যে ছোট 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 অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রোটিন দিয়ে তৈরি হয়। কি দিয়ে তৈরি হয়? প্রোটিন দিয়ে তৈরি হয়।
এই প্রোটিন দিয়ে যে ক্ষুদ্র অংশটা তৈরি হয়েছে একে বলা হয় ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার, তাহলে ক্যাপসোমিয়ার যেটা দিয়ে তৈরি তার একককে বলে ক্যাপসিড। ঠিক আছে, তাহলে প্রোটিন রয়েছে আর এর সাথে সাথে একটা জেনেটিক মেটেরিয়াল রয়েছে যেটা আমার আরএনএ। তাহলে ভাইরাসের মধ্যে মূল কি কি উপাদান রয়েছে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তাহলে বলবো প্রোটিন আর আরএনএ, আর কিছু নেই। ক্লিয়ার? ভাইরাসের মধ্যে দুটো উপাদান দিয়ে তৈরি, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে আরএনএ। প্রোটিনটা দিয়ে বাইরেটা গার্ড করা রয়েছে আর আরএনএ দিয়ে আমার ভেতরে জেনেটিক ম্যাটেরিয়াল। যদি আরো একটু ভালো করে দেখি তাহলে আর একটা ভাইরাস হচ্ছে আমাদের কাছে ফাজ ভাইরাস, এরকম ধরনের দেখতে হয়। এইরকম একটা গঠনকে আমরা দেখতে পাই। ঠিক আছে, এই যে পুরো অংশটা দেখতে পাচ্ছ এটা কি দিয়ে তৈরি হয়েছে, না এটা প্রোটিন দিয়ে তৈরি হয়েছে। ওকে, আর এর ভেতরে আমরা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ এরকম ভাবে দেখতে পাই, ডিএস ডিএনএ। এই যে ছবিটা আঁকলাম এটা কার ছবি, না এর নাম হচ্ছে ল্যামডা ফাজ ভাইরাস, বা বলা হয় ব্যাকটেরিওফাজ, ল্যামডা ব্যাকটেরিওফাজ ভাইরাস। ওকে, তাহলে ভাইরাস সম্পর্কে আমরা দেখতে পেলাম যে ভাইরাস ব্যাকটেরিয়ার থেকে ছোট, এরা রোগ সৃষ্টি করতে এক্সপার্ট, এরা হচ্ছে রোগ সৃষ্টি করতে এক্সপার্ট। ঠিক এইরকমই ভাইরাসের মতনই ভাইরাসের থেকেও একটা ক্ষুদ্র অংশকে আমরা দেখতে পাই, ভাইরাসের থেকেও ক্ষুদ্র কিছু অংশকে আমরা দেখতে পাই, তার নাম হচ্ছে ভাইরাসের পর যেটা আসবো সেটা হচ্ছে ভাইরয়েড। ওকে, ভাইরয়েড, ভাইরয়েডস। ভাইরয়েডসের মধ্যে শুধুমাত্র কি দেখতে পাবো, ভাইরয়েডসের মধ্যে শুধুমাত্র দেখতে পাওয়া যায় যে আরএনএ উপাদান, শুধুমাত্র আরএনএ। ঠিক আছে, যখন রোগ সৃষ্টি করে কি বললাম, না আরএনএ যখন রোগ সৃষ্টি করে তাকে ভাইরয়েড বলা হয়। এবার ভাইরয়েডসের ওজন মলিকিউলার ওয়েট ভাইরাসের থেকেও কম। ঠিক আছে, ভাইরয়েডসের ওজন, এর ওজন ভাইরাসের থেকে কম। ওকে, এর ওজন কি বললাম, না ভাইরাসের থেকে কম। এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা প্রথম কে দেন, মানে এই যে জিনিসটাকে ডিসকভার কে করেন, না টি ও ডাইনার বলে একজন বিজ্ঞানী প্রথম এই জিনিসটা দেখান যে এই ভাইরয়েডসের কারণের জন্য কি হয়, না আলুর একটা রোগ দেখতে পাওয়া যায়। সে আলুর রোগটার নাম হচ্ছে পটেটো স্পিন্ডেল টিউবার ডিজিজ। স্যার একটু সহজ করে বলে দিন কি হয়। না আমরা কি জানি, আলু সাধারণত এরকম ধরনের হয়ে থাকে, তাই তো, এগুলো আলুর চোখ। তাহলে সেই স্ট্রাকচারটা পাল্টে গিয়ে কীরকম হয়ে যায়, এরকম স্পিন্ডেল আকৃতির হয়ে যায়, এরকম ধরনের আকৃতি হয়ে যায়। তাহলে সেটাই হচ্ছে ভাইরয়েডসের কারণের জন্য হয়। এই রোগটার নাম হচ্ছে কি, পিএসটিডি, মনে রাখবে পিএসটিডি, পটেটো স্পিন্ডেল টিউবার ডিজিজ। ক্লিয়ার হলো? তাহলে ভাইরয়েডস দেখলাম কি, শুধু যখন আরএনএ আমার রোগ সৃষ্টি করছে তখন তাকে বলা হয় ভাইরয়েডস। এবার ভাইরয়েডসের মতনই আর একটা আছে, শুধু যখন প্রোটিন আমার রোগ সৃষ্টি করে তাকে বলা হয় প্রিয়ন্স। তাহলে প্রিয়ন্স কাকে বলবো, না প্রিয়ন্স হচ্ছে যখন প্রোটিন রোগ সৃষ্টি করে তখন একে প্রিয়ন্স বলা হয়। যখন প্রোটিনটা স্যার কেন রোগ সৃষ্টি করে, না ধরে নাও আমরা অলরেডি পড়ে ফেলেছি বায়োমলিকিউলসের মধ্যে যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। সেই টার্সিয়ারি যে প্রোটিনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে ফাংশনাল প্রোটিন। তাহলে সেটা কি হয়, না প্রোটিনটা ফোল্ড হয়ে তৈরি হয় সেইভাবে, তাই তো। তাহলে প্রোটিন ফোল্ডিংয়ের সময় যদি প্রাইমারি প্রোটিন, ধরো এটা আমার কাছে প্রাইমারি প্রোটিন, সেটা ফোল্ড হয়ে গেল এমনভাবে ভুলভাবে যেটা একটা নিউরোলজিক্যাল ডিজিজ তৈরি করে, নার্ভের প্রবলেম তৈরি করে, তখন সেটাকে আমরা বলবো প্রিয়ন্স। ওকে, তাহলে কি বলবো, নার্ভের রোগ সৃষ্টি করে। ওকে, যেমন আমরা এর উদাহরণ কিন্তু প্রাণীদের মধ্যেও পেয়েছি, যেমন ধরে নাও ম্যাড কাউ ডিজিজ বলে একটা, ম্যাড কাউ ডিজিজ বলে একটা ডিজিজ হয়ে থাকে, যার
মানে যেটাকে আমরা কি বলে মেডিকেল টার্মিনোলজিতে বলে থাকি হচ্ছে বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফ্যালোপ্যাথি। বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফ্যালোপ্যাথি, ঠিক আছে? তার মানে ছোট করে কি লিখবো, বিএসই, বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফ্যালোপ্যাথি। তাহলে এটা কার হয় না, গরুর ক্ষেত্রে হয়। গরুর ক্ষেত্রে কি হয় না, তাদের এনসেফ্যালন যেটা আমাদের ব্রেনের মধ্যে সেটা স্পঞ্জের মতো নরম হয়ে যায়, যার ফলে এই ম্যাড কাউ ডিজিজটা তৈরি হয়। তাহলে এটা গরুর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম। এছাড়া এই জিনিসটা মানুষের মধ্যেও দেখতে পাওয়া যায়, কিন্তু সেই মানুষের মধ্যে যখন হয় তখন এর নাম হচ্ছে CR জেকব ডিজিজ। ওকে, CR জেকব ডিজিজ। তাহলে CR জেকব ডিজিজটা হচ্ছে একটা নার্ভের রোগ, যেটা প্রোটিনের মিসফোল্ডিংয়ের কারণে বা ভুল ফোল্ডিংয়ের কারণে হয়ে থাকে। তাহলে এরও মলিকিউলার ওয়েট আমার ভাইরাসের থেকে কম হতে পারে, কিন্তু সবসময় নাও হতে পারে। ওকে, বেশ। তাহলে ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন্স তিনটেই আমরা দেখলাম। এখানে যে সায়েন্টিস্টের নামগুলো বললাম এগুলো একটু মাথার মধ্যে রেখো। নেক্সট, এরপরে আমাদের কাছে রয়েছে লাইকেন। এই সব কিছুর ক্ষতিকারক প্রভাবগুলোকেই আমরা দেখতে পাচ্ছিলাম। তা লাইকেন এমন একটা জিনিস যেটা একটা ভালো জিনিসের। বেশ, লাইকেন কোথায় দেখতে পাবো না, লাইকেন সাধারণত পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়, যে অঞ্চলে বায়ু দূষণ কম হয় সেই অঞ্চলের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, এই জিনিসটা কি স্যার না, এটা হচ্ছে মিথজীবী সম্পর্ক। মিথজীবী সম্পর্ক কার কার মধ্যে? মিথজীবী সম্পর্ক দেখতে পাবো ছত্রাক আর তার সঙ্গে সঙ্গে উদ্ভিদেও না বলে শ্যাওলা বা অ্যালগি বলি, অ্যালগি বা শৈবালের মধ্যে। তাহলে ছত্রাক আর শৈবাল একসাথে নিয়ে যে সম্পর্কটা তৈরি করে তাকে বলা হয় লাইকেন। ওকে, কিরকম না, ছত্রাকের এইগুলোকে আমরা এখন কি বলবো, আমরা শিখে গেছি যে এইগুলোকে এখন আমরা হাইফি বলতে পারি, তাই তো? তাহলে হাইফিগুলো যখন নেটওয়ার্ক তৈরি করে তখন তাকে কি বলে স্যার না, মাইসেলিয়াম। তাহলে মাইসেলিয়াম তৈরি করলো। এবার এই মাইসেলিয়ামের ভেতরে যদি ধরো নাও কোনো অ্যালগিকে এরমভাবে রেখে দেয়, তখন এই যে স্ট্রাকচারটাকে আমরা এখন দেখতে পাচ্ছি একে বলবো লাইকেন। তাহলে এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে লাইকেন। ওকে, লাইকেন কি করে না, লাইকেন হচ্ছে 1 নম্বর এ বায়ু দূষণ ইন্ডিকেটর। স্যার বায়ু দূষণ ইন্ডিকেটর মানে কি, যে কোনো একটা অঞ্চলের মধ্যে বায়ু দূষণ হচ্ছে কিনা বা বায়ু দূষণের পরিমাণ কত সেটা বোঝা যায় লাইকেন থেকে, কারণ লাইকেন দূষিত বাতাস অঞ্চলেতে কখনো জন্মাতে পারে না। ওকে, এখানে এই যে লাইকেন দেখতে পাচ্ছি, এই যে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন যেটা রয়েছে তার মধ্যে ছত্রাক, এর কাজ হচ্ছে খনিজ উপাদান ও একটা গঠন দেওয়া, কাকে? অ্যালগিকে। আর অ্যালগির কাজ হচ্ছে আমরা জানি সালোক সংশ্লেষ। ক্লিয়ার? তাহলে ছত্রাককে কি বলা হয়? ছত্রাককে লাইকেনের ক্ষেত্রে বলা হয় মাইক্রোবায়েন্ট, আর অ্যালগিকে বলা হয় ফাইকোবায়েন্ট। ওকে, তাহলে ফাইকোবায়েন্ট অ্যান্ড মাইক্রোবায়েন্টের আইডিয়া তৈরি হলো। এবার লাইকেন অবস্থায় একে আমরা কোথায় দেখতে পাবো না, পাহাড়ি অঞ্চলে একে দেখতে পাওয়া যায়, এটাও লিখে রাখি। তাহলে লিখবো একে, এরপর যখন পাহাড়ে ঘুরতে যাবে তাহলে গাছের গুড়ির মধ্যে দেখতে পাবে সবুজ সবুজ শ্যাওলার মতো লেগে রয়েছে, সেগুলো শ্যাওলা নয় কিন্তু, সেগুলো হচ্ছে লাইকেন। পাহাড়ি অঞ্চলে দেখা যায়। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমার কাছে বেসিক লাইকেনের একটা আইডিয়া। লাইকেন কিভাবে তৈরি হয়, ফাইকোবায়েন্ট কাকে বলে, মাইক্রোবায়েন্ট কাকে বলে, ফাইকোবায়েন্টের কি কাজ দেখতে পেলাম, ফাইকোবায়েন্টের কি কাজ দেখতে পেলাম, মাইক্রোবায়েন্টের কি কাজ দেখতে পেলাম। এটা হচ্ছে সিম্বায়োটিক রিলেশনশিপ, মানে মিথজীবী সম্পর্ক, উই আর ভেনম, এরকম টাইপের ব্যাপার। ওকে, বেশ। তাহলে এই হয়ে গেল আমার ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন্স, ভাইরাসের আইডিয়া, ছত্রাক, অ্যালগি প্রত্যেকটা। আর আমাদের কাছে পড়ে রয়েছে শুধু অ্যানিম্যাল কিংডম আর প্ল্যান্ট কিংডম, তাই তো? এই অ্যানিম্যাল কিংডম আর প্ল্যান্ট কিংডমের যে আইডিয়াটা সেটা আমরা আলাদা ক্লাসে পড়বো, মানে এরপরেই আমরা প্ল্যান্ট কিংডমের পড়তে স্টার্ট করবো, প্ল্যান্ট কিংডমের আইডিয়া এরপরে আমরা স্টাডি করতে শুরু করবো।
তাহলে এই ছিল টোটাল ক্লাসটা, যদিও হয়তো একটু লেন্দি ক্লাস, জায়গাগুলো আবার একবার রিভাইজ করতে হবে। তাহলে পুরো ক্লাসটাকে একবার ওয়ান শট কুইক রিভিশনের জন্য ক্লাসটা তৈরি করা। ওকে, তাহলে ওয়ান শট কুইক রিভিশন দেখে নাও, পুরো জায়গাটা ক্লিয়ার করে নাও। আসছি নেক্সট চ্যাপ্টার নিয়ে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের কাছে প্ল্যান্ট কিংডম। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।